হাসপাতাল থেকে বেরিয়ে গলির মোড়টায় আসতেই পেছন থেকে তাকে কেউ পেঁচিয়ে ধরে। এত সময় হাসপাতালের করিডোরেই মাথা ঠেকিয়ে বসেছিল মাহেনুর। কাকলি আন্টির এইভাবে চলে যাওয়াটা সে যেন কিছুতেই মেনে নিতে পারছে না। মায়ের পর একমাত্র আপন বলতে ওই মানুষটাই ছিল। আজ 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। বারবার ডাক্তারের কাছে কাকলি আন্টির রিপোর্ট চেয়েও কোনো রেসপন্স নেই। যেই ডাক্তার কাকলি আন্টির ট্রিটমেন্ট করেছিল, প্রথম দিকে মাহিনুরকে ইগনোর করলেও পরবর্তীতে সেই ডাক্তারকে আর খুঁজেও পায়নি মাহিনুর। আবার রিপোর্টসগুলোও কোনো হদিশ নেই। কাকলি আন্টিকে দেখভাল করা একজন নার্স ঠিক 7টা বেজে তাকে ডেকেছিল রিপোর্টসগুলো দেবে বলে, তবে অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো হদিশ পেল না তার। আজও ঘণ্টাখানিক চেষ্টা করেও ব্যর্থ সে। মাহিনুর ঘড়িতে চোখ বুলিয়ে নেয়, সময় সন্ধ্যা 9টা বেজে 20 মিনিট। রাগে চোখের জল নাকের জল এক করতে করতে হাসপাতাল থেকে বেরোয় মাহিনুর। বেশ খানিকটা পথ পায়ে হেঁটেই পার করে সে। সামনে এগিয়ে 3 রাস্তার মোড়, তারপর শর্টকাট নিলেই বাড়ি। রিকশা ডাকতে গিয়েও থামে সে। কেন যেন একা একা 2 কদম হাঁটতে ইচ্ছে করছে তার। ব্যস্ত রাস্তায় এত লোকের ভিড়ে কেমন যেন গা ছমছম করছে। বারবার পেছনে ফিরে তাকায় মাহেনুর। না, কোথাও কেউ নেই। সন্দেহজনক কাউকেই চোখে পড়ল না। তবে সে আজকাল অনুভব করে কেউ তাকে ফলো করে। থেকে থেকে আনাচে কানাচে সবখানে পিছু নেয় তার। মাহেনুর দ্রুত পায়ে নির্জন গলির মোড়ের কাছটায় আসতেই কেউ একজন পেছন থেকে তার মুখটা চেপে ধরে, তাকে উঁচিয়ে ধরে নিয়ে কোথাও নিয়ে যেতে থাকে। একে শান্ত রাস্তা, তার ওপরে পরিস্থিতি এমন। ভয়ে চিৎকারও করতে পারছে না সে। আর্তনাদ করার মতনও অবস্থা নেই তার। 2-1 বার গুঙিয়ে ওঠে সে। মাত্র কয়েক মুহূর্তে মাহিনুর ভয়ে ঘেমে নেমে একাকার হয়ে গিয়েছে। লোকটা কালো একটি গাড়ির কাছে এনে মাহিনুরকে দাঁড় করিয়ে দেয়। মাহিনুর ভয়ে তটস্থ হয়ে দাঁড়ায়। ক্রমাগত লম্বা শ্বাস নিতে থাকে। পেছনে দাঁড়ানো লোকটার দিকে ফেরার মতো সাহসও কুলাচ্ছে না তার। তবে হঠাৎই চোখ পড়ে তার গা ঘেঁষে দাঁড়ানো কালো পরিচিত গাড়িটির দিকে। মাহিনুর ভুরু কুঁচকে তাকায়। এটা তো মাহিনুর চট করে পেছনে ফিরে তাকায়। তার সামনে মুখে একরকম হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় এহসান। মাহিনুরের ভাষায় এই ধরনের হাসিকে অবশ্যই শয়তানি হাসি বলে। শয়তান লোকের শয়তানি হাসি। মাহিনুরকে হাঁপাতে দেখে প্রত্যয় তার দিকে পানির বোতল এগিয়ে দেয়। তবে এই মুহূর্তে মাহিনুরের পানি চায় না, চাই প্রত্যয় এহসানের 2 গালে গুনে গুনে 4টে চড় বসিয়ে ফর্সা গালটা লাল করে দিতে। প্রত্যয় তার হাতে পানির বোতলটা ধরিয়ে দিয়ে গাড়ির দরজা খুলতে খুলতে বলে ওঠে, এবার আমাকে মারতে আসলে আপনাকে সোজা মাথায় তুলে আছাড় মারবো, লিলিপুট কোথাকার। মাহিনুর লাল লাল চোখে তাকায়। রাগে যেন তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মাহিনুর এগিয়ে যায়। তবে রে, দেবো এক চড়, দেখবেন কেমন পারি। মাহিনুর হাত উঁচিয়ে ধরতেই প্রত্যয় খপ করেই তার হাতটা ধরে নেয়। আপনার বড্ড সাহস মিস নূর। তবে সাহসের সাথে সাথে সৃষ্টিকর্তা যদি আপনাকে সামান্য বুদ্ধি দিত, বিশ্বাস করুন আমি সেই খুশিতে কেঁদে দিতাম। মাহিনুর ভুরু কুঁচকে তাকায়। আপনি আবার আমায় অপমান করছেন? প্রিয় না, না মানে শয়তান প্রত্যয় এহসান ইবলিশের ভাই। প্রত্যয় ভুরু জোড়ায় ভাঁজ পড়ে যায়। সে ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে ওঠে, গাড়িতে বসুন, কথা আছে। বলতে বলতেই নিজের অপর দরজাটা খুলে দেয়। বসবে নাকি কি করবেন আপনি? মাহিনুর গো ধরে বসে আছে। সে কিছুতেই গাড়িতে বসবে না। প্রত্যয় তাকে টেনে গাড়িতে বসিয়ে দেয়। কি আশ্চর্য, এসব কি করছেন আপনি? ছাড়ুন বলছি। মাহিনুরকে গাড়িতে বসিয়ে গাড়ির ডোরটা লক করে দেয় সে। এসির ভলিউমটা বাড়িয়ে দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে পরবর্তী কাজের দিকে এগিয়ে যায়। প্রত্যয় ড্যাশবোর্ডের সামনে থাকা জুয়েলারি বক্স থেকে একটি চেন উইথ পেন্ডেন্ট নিয়ে আচমকাই তার গলায় পরিয়ে দেয়। মাহিনুর অবাক হয়ে তাকায় প্রত্যয়ের দিকে। কাট কাট গলায় বলে ওঠে, এইসব কি? কি চাই আপনার? এইসব দিয়ে আমাকে ভোলাতে পারবেন না। প্রত্যয় কিছুটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে ওঠে, আপনি একটি গল্প শুনেছেন মিস মাহিনুর, যেখানে বিড়ালের উপস্থিতি জানতে তার গলায় ঘণ্টা বাঁধা হয়?
আর তার নড়াচড়া যাতায়াত পর্যবেক্ষণের জন্য। আমিও সেই রকমটাই আপ করলাম। মাহিনুর থতমত খায়। বেড়াল, ঘন্টা, মানে কি এসবের? আপনি কি আমাকে বেড়াল বললেন? বলতে পারলেন এটা আপনি আমাকে? প্রত্যয় ঠোঁট কামড়ে হাসি আটকে নিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। মাহিনুর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, অসভ্য লোক। আমি এবার নিশ্চিত আপনি মোটেও প্রিয় নন। আপনি 1000% ইবলিশ এহসান। থুরি, প্রত্যয় এহসান। নূর। প্রত্যয়ের ধমকে মাহিনুর খানিকটা ভড়কে যায়। রাগে গজগজ করতে করতে বলে ওঠে, ইবলিশ এহসান, আপনার মুখ আমি দেখতে চাই না। লক খুলুন, নামবো, চলে যাব আমি। প্রত্যয় কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, কোথায় যাবে? জাহান্নামে। তবে আপনাকে নেব না। প্রত্যয়ের লকেটটা খুলে দেয়। মাহিনুর ফট করেই গাড়ি থেকে নেমে যায়। সঙ্গে গলায় ঝোলানো চেনটা খুলে ছুঁড়ে মারে প্রত্যয়ের দিকে। তারপর হাঁটা ধরে সামনের দিকে। এই গলিটা পার করলেই ঐশ্বর্য আর তার অ্যাপার্টমেন্ট। তবে সমস্যা বাধে 2 কদম যেতেই ডাস্টবিনের কাছে জমে থাকা কয়েকটা কুকুর যখন তার দিকে ঘাড় কাত করে তাকায় তখনই। মাহিনুরের কুকুরের বরাবরই ভয়, তার উপরে এত রাতে এমন অন্ধকারের মতন কুকুর যখন দাঁত বার করে ঘেউ ঘেউ করে ডেকে ওঠে, মাহিনুরের গলায় শেষ পানি বিন্দু যেন শুকিয়ে যায়। দ্বিতীয়বার ডাকতেই মাহিনুর ইয়া আল্লাহ বাঁচাও বলে সাঁ করে দৌড় দেয়। কুকুরগুলোও যেন কি বুঝে তার পেছনে পেছনে আসতে নিলে। প্রত্যয় গাড়ির দরজাটা খুলে দেয়। সেও দুম করে পুনরায় প্রত্যয়ের গাড়িতে চড়ে বসে। কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে, ওগুলোকে আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন তাই না? সবাইকে পটিয়ে রেখেছেন, কুকুর বিড়ালও বাদ রাখেননি? প্রত্যয় না পেরে এবার হো হো করে হেসে ওঠে। এত কষ্টের মাঝেও এই একটি মাত্র মানুষ যে তাকে একটু শান্তি দিতে পারে। তার বোকা বোকা কথা, সহজ সরল স্বভাব, সারা শরীরে ছড়ানো মুগ্ধতা, ওর জন্যই তো প্রিয় সব করতে পারে। এই মানুষটাকে কি হারাতে দেবে? কখনোই না। প্রয়োজনে সব তোলপাড় করে দেবে, তবুও ওকে হারাতে দেবে না। প্রত্যয় বহু কষ্টে নিজেকে থামিয়ে হাতে থাকা চেনটা পুনরায় মাহিনুরের গলায় পরিয়ে দেয়। মাহিনুর তাকে বাধা দিতে গেলে সে বলে ওঠে, দ্বিতীয়বার এটা খোলার চেষ্টা করলে হয় তোমার হাত দুটো সারা জীবনের মতো শেকল পরিয়ে দেব, নয়তো তোমার হাত দুটোই কেটে শরীর থেকে আলাদা করে দেব, বলে দিলাম। তুমি কোনটা চাও? মাহিনুর চট করে হাতটা সরিয়ে নেয়। আপনি পারবেন এমনটা করতে? খুব পারবো। প্রিয়? আমি প্রিয় নই, প্রত্যয় এহসান তুমিই তো বললে, বরং বারবার বললে। সত্যি জানতে চাইছো? তবে শুনে রাখো, যেদিন সত্যি সত্যি জানতে চাইবে আমি বলবো, উত্তর করব, তবে নিজে নিজে থেকে একটি কথাও বলবো না। দেখি কতদিন সব দায় আমার ঘাড়ে চাপিয়ে এমন ঘুরে বেড়াতে পারো তুমি। মাহিনুর অবাক চোখে তাকায়। প্রত্যয় কোনো কথা যেন তার বোধগম্য হচ্ছে না। তবে সে কথা বাড়ায় না। তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে জানালার কাছে ভেদ করে বাহিরের দিকে তাকায়। চোখ থেকে টুপটুপ করে মুক্ত দানার মতো পানি পড়ছে। কুকুরগুলো সেখানে দাঁড়ানো না থাকলে সে নিশ্চয়ই নেমে যেত। বার কয়েক ভেবে নিয়েছে এখান থেকে বেরিয়ে ছুট দেবে, তবে ভয় তাকে আর এগোতে দেয়নি। প্রত্যয় মুচকি হাসে। মোবাইলটা বের করে চেক করে নেয় মাহিনুরের গলায় ঝুলানো ট্রাকারটা কাজ করছে কিনা। সবার প্রথমে তার সেফটি। অনেকের যেমন খ্যাপাটে হয়ে আছে, এরপর সে যা কিছুই করে দিতে পারে। মাহিনুর তার সবচেয়ে সফট টার্গেট। মুহূর্তে প্রত্যয়ের বুক চিরে চাপা একটা আর্তনাদ বেরোতে চেয়েও থেমে যায়। শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি জানতে না, না চাইলে আমি কিছুই জানাবো না। মানতে না চাইলেও কখনোই আমার পরিচয় নিয়ে সামনে আসবো না। মাহিনুর ভুরু কুঁচকে নেয়, তবে দৃষ্টি এখনো বাহিরে স্থির। এই লোকের কোনো কথাই সে বুঝে উঠতে পারছে না। প্রত্যয় গাড়ি টান দেয়। ঠিক কোথায় নিয়ে যাচ্ছে তাকে তা মাহিনুরও বুঝে উঠতে পারছে না। এটা তো বাড়ির রাস্তা নয়। তবে তার প্রাণ পণ করেছে যা কিছুই হয়ে যাক, যাকে তাকে কথায় কথায় অপমান করা এবং ইবলিশ বলা, ইবলিশ এহসানের সাথে সে নিজের থেকে একটি কথাও বলবে না। সে আস্তে করে বলে ওঠে,
কিডন্যাপার। প্রত্যয়ের কান অবধি কিছুটা পৌঁছাতেই তার ঠোঁট বেঁকে যায়। মুচকি হেসে দৃষ্টি নিবদ্ধ করে সামনের অন্ধকার রাস্তার দিকটায়। তোমার জন্য না হয় ওইটুকুনি হলাম, ক্ষতি কি? তবে মাহিনুরের কান অবধি কথাটা পৌঁছায় না। ইতালিতে আজ দ্বিতীয় দিন অপূর্বর। একটি বিশেষ কাজে তাকে এখানটায় ফিরতে হয়েছে। আজ প্রায় কয়েকদিন হয়ে গিয়েছে মাহিনুরের সাথে তার কোনো যোগাযোগ নেই। মেয়েটা তার ফোন ধরে না। মাহিনুরকে ফেলে আসার ইচ্ছেটাও ছিল না তার, তবে সে বাধ্য। হাত পা বাঁধা, বারান্দায় বসে সিগারেটে ফু দিতে দিতে এইসব ভাবতেই কারোর পদধ্বনি পেছনে ফিরে তাকার অপূর্ব। অনিকেত ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। অপূর্বর মুখায়ব বিশ্রী করে বলে ওঠে, কি চাই তোর? এমন জরুরি তলব কিসের? অনিকেত একটা চেয়ার টেনে তার মুখোমুখি বসে। তোকেই লাগবে। তারপর হাসপাতালের কিছু ডকুমেন্টস তার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্রত্যয় ঠিকানাটা জেনে গিয়েছে। ভদ্রমহিলাকে দ্রুত অন্য কোথাও শিফট করাতে হবে। ও পৌঁছানোর আগেই সরিয়ে ফেলতে হবে। তোকে করতে হবে, তুই ছাড়া হবে না। আফটার অল ছেলের জায়গায় তোর সই স্বাক্ষর আছে। কথাটা বলেই হো হো করে হেসে ওঠে অনিকেত। অপূর্বর মুখয়ব দ্বিগুণ বিশ্রী করে বলে ওঠে, ব্লাডি ফাকিং ব্লিস। অনিকেত আবারও হাসে, যেন সে অপূর্বর কথাতে বড্ড মজা পেয়েছে। অপূর্ব রুক্ষ কণ্ঠে বলে ওঠে, যদি না করি? অনিকেত মুহূর্তেই মুখয়াব পরিবর্তন করে ফেলে। পকেট থেকে ফোনটা বার করে ভিডিওটা অপূর্বর সামনে ধরে। অপূর্ব ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারতে নিয়েও নিজেকে সংযত করে চেপে ধরে। অনিকেত বিশ্রী হেসে বলে ওঠে, সেই দিন বন্দুকের ট্রিগার আর টার্গেট দুটোই তোর নিয়ন্ত্রণে ছিল। চাইলে গুলিটা বুকে না করে মাথায় করে সবটা সেখানেই থামিয়ে দিতে পারতি, কিংবা নিজেকে সংযত করে এই খেলায় নাম না লিখিয়ে নিজের পরিণতি মেনে নিতে পারতি। তবে আফসোস, পারলি না। দিন শেষে তোকেও এই খেলার অংশ হতে হলো। অপূর্ব হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে। হায় আফসোস, একবার যদি সেই দিন নিজেকে সামলাতে পারত। অনিকেত কাগজগুলো তার সামনে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ায়। আমি আজই বাংলাদেশে ফিরব। ওই মহিলার বাকি দায়িত্ব কিন্তু তোর। উনি কিন্তু প্রত্যয়ের প্রাণ ভোমরা, সাবধান। অপূর্ব বারান্দার রেলিংয়ে মাথা ঠেকিয়ে বলে ওঠে, কাকলি আন্টিকে না মারলেও পারতি। মাহিনুর বোধহয় খুব কষ্ট পাচ্ছে। মুহূর্তেই অনিকেতের পা জোড়া থেমে যায়। উল্টো ফিরে অপূর্বকে উদ্দেশ্য করে বলে ওঠে, বেঁচে থাকলে কি করতো ওই মহিলা? মাহিনুরকে সবটা বলতো না? তারপর তারপর মাহিনুর তোকে কি করতো? ভালোবাসতো নাকি ঘেন্না করতো? অপূর্ব থেমে যায়। এই প্রশ্নের উত্তর বড়ই কঠিন। মাহিনুরের ভালোবাসা ছাড়া হয়তো এভাবে সে বেঁচে থাকতে পারবে, তবে তার ঘেন্না নিয়ে একদণ্ড বাঁচা সম্ভব না। সেই দিন প্রায় অনেক রাতেই অনিকেত মির্জা বাড়িতে প্রবেশ করে। উদ্দেশ্য অপূর্ব। অপূর্বকে প্রয়োজন। সেদিনকার ঘটনা কাকলি আন্টি মারা যাওয়ার আগের দিনকে। গভীর রাতে মির্জা বাড়িতে প্রবেশ করে অনিকেত। অপূর্বর সাথে জরুরি কথা। এদিকে অপূর্ব কিছুতেই তার ডাকে সাড়া দিচ্ছে না। রাগে গজগজ করতে করতে মির্জা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। বাড়ির সামনে এসেও বার কয়েক কল লাগায় অপূর্বকে, তাকে যে ফোন তুলছে না। সদর দরজার কাছে গিয়ে একটি ভয়েস নোট সেন্ড করে অপূর্বকে। কি চাস, ভালোবাসা নাকি ঘেন্না? চোখটা বন্ধ করে মৃদু হাসে। উল্টো কাউন্টডাউনের মাঝেই চট করে দরজাটা খুলে যায়। তার সামনে এসে দাঁড়ায় অপূর্ব। রাগে কটমট করে তাকিয়ে আছে তার দিকে। অনিকেত হো হো করে হেসে ওঠে, কথা আছে, ঘরে চল। অপূর্ব নিজের রাগ সংবরণ করে বলে ওঠে, তুই কি আমার বউ লাগস যে তোরে নিয়ে বেডরুমে যাওয়ার লাগবে? তোর চরিত্রে লাল বাতি জ্বললে ও আমার চরিত্রে এখনো সবুজ। অনিকেত রেগে যায়, তবে কিছুই বলে না। অপূর্বকে ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে। কত বছর পর মির্জা বাড়িতে সে প্রবেশ করলো, কোনো হিসাব নেই। অনিকেত সোফায় গা এলিয়ে দেয়। অপূর্ব তার পিছু পিছু এগিয়ে যায়। কি চাই তোর? তোকে চাই। আমার চরিত্রের লাল বাতি জানোসই তো। আর তো একটা হলেই হয়। অপূর্ব বাঁকা হাসে। কাজের জন্য বলে। অনিকেত পায়ের ওপরে পা তুলে বসে। শুনুন দুলাভাই, আই নিড ইউর হেল্প। অপূর্ব ভুরু কুঁচকে তাকায়। অনিকেত দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে, বোনের জামাই দুলাভাই তো লাগে।
অপূর্ব মুখায়াব গম্ভীর করে উত্তর করে, কাজের কথা বল, কি চাই, কেন এলি? অনিকেত সিরিয়াস মুখায়াব ফুটিয়ে তুলে উত্তর করে, মিসেস প্রিয়তাকে অন্য হাসপাতালে শিফট করাতে হবে, প্রত্যয় জেনে গেছে। শালা কেমনে যেন খোঁজ পেল জানি না, তবে জেনে গেছে, সরাতেই হবে। অপূর্ব ফোঁস করে নিঃশ্বাস টেনে উত্তর দেয়, আমার সাথে তোর ডিল ওই পর্যন্তই ছিল। অনিকেত বাঁকা হাসে, পকেট থেকে ফোনটা বার করে একটি ভিডিও চালিয়ে দেয়, যেখানে অপূর্ব, অনিকেত আর মিসেস পারমিতা বসা, তাদের সকল প্ল্যান, পরিকল্পনা এবং সব শেষের অংশটুকু দেখে খানিকটা চমকায় অপূর্ব, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রক্তাক্ত প্রত্যয় মাটিতে পড়ে আছে, আর তার সামনে বন্দুক হাতে দাঁড়ানো কালো হুডি পরিহিত অপূর্ব। প্রত্যয় উঠে দাঁড়াতেই অপূর্ব সোজা তার বুকে পরপর দুইবার শুট করে। প্রত্যয় মাটিতে লুটিয়ে পড়ে। অনিকেত ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে নেয়, পিছেল হাসি দিয়ে তাকায় অপূর্বর দিকে। এই এসিড ঠান্ডা পরিবেশেও অপূর্ব ঘামছে। এতদিন সে জানতো না অনিকেতের কাছেই এই ভিডিওটা ছিল। অনিকেতের সোজাসাপটা উত্তর, ইশরাক এহসান মারা না যাওয়া পর্যন্ত মিসেস প্রিয়তাকে লুকিয়ে রাখতেই হবে। তাই ভালোই ভালোই বলছি, মিসেস প্রিয়তাকে সরিয়ে ফেল, প্রত্যয় পৌঁছানোর আগেই সরিয়ে ফেল, নয়তো এই ভিডিওটা পৌঁছাবে মাহিনুরের কাছে। একটু থেমে পুনরায় বলে ওঠে, তোর সাধের মাহিনুর যখন দেখবে তখন কি হবে? ও যখন জানবে ওরই চোখের আড়ালে ভালো মানুষ অপূর্ব ভাই ওরই প্রিয়কে জাহান্নামে পাঠানোর পায়তারা করেছিল, সহ্য করতে পারবে তো? তোকে তখন ঠিক কতটা ঘৃণা করবে সবুজ বাতি? অপূর্ব রক্তিম চোখে তাকায়, তবে তখনই এক ভয়ঙ্কর অঘটন ঘটে। কিছু একটা পড়ার শব্দে পেছনে ফিরে তাকায় দুজন। চোখ যায় রান্নাঘরের চৌকাঠের কাছে দাঁড়ানো কাকুলি আন্টির দিকে। তিনি ধরে পড়ে ভয়ে পেয়ে সেখানে দাঁড়িয়ে কাঁপছেন। অনিকেত বাঁকা হেসে অপূর্বর দিকে তাকায়। অপূর্ব অসহায় চোখে তাকিয়ে আছে ওই বয়স্ক মহিলার দিকে। অনিকেত বাঁকা হাসে, উঠে দাঁড়ায়, দু কদম এগিয়ে যায়, আর তার দিকে কাকুলি আন্টি তখনও কাঁপছেন। অনিকেত হাত তুলে সালাম দেয়, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? চিনতে পেরেছেন? আমি অনিকেত। অনন্যা পারভীনকেও মনে আছে? আর তার ছেলে, ওই যে ছোটবেলায় পটিয়ে যাকে বাড়িছাড়া করা হয়েছিল, ওই অনিকেত, চিনছেন তো? কাকুলি আন্টি বিস্ফোরক চোখে তাকিয়ে আছেন, যেন চোখের পাতা ফেলতেও ভুলে গিয়েছে। অনিকেত কাকুলি আন্টির হাতটা ধরে টেনে নিয়ে আসে, দাঁড় করিয়ে দেয় সোফার কাছটাতে। কিছু শুনছেন আপনি? ভদ্র মহিলা না বোধক মাথা নাড়ে। মাহিনুরকে কিছু বলবেন? এবারও তিনি না বোধক মাথা নাড়ে। তার ওপরে যান, আর অপূর্বর ঘরের টেবিলের ওপরে একটা ফাইল আছে, এনে দিন। মেনে নেব কিছু শোনেননি। কাকলি আন্টি মুহূর্ত দেরি না করে ছুট লাগায় অপূর্বর ঘরের দিকে। অনিকেত তখন পেছনে পেছনে ওপরের দিকে যেতে থাকে। তোর ছেলে হইলে তার নাম আমার নামে রাখতাম। দুলাভাই আপনার বাচ্চা পয়দা করানোর জন্য না জানি আর কত খারাপ কাম করা লাগবে কে জানে। অপূর্ব অবাক চোখে তাকিয়ে থাকে অনিকেতের দিকে। সে ঠিক চাইছে বুঝে উঠতে পারছে না। সিঁড়ির কাছে অন্ধকারের দিকে সিটিয়ে দাঁড়ায় অনিকেত। এইদিকে কাকলি টেবিলের কোণে ফাইল না পেয়ে হন্তদন্ত হয়ে এইদিকে আসতে থাকে। ঠিক তখনই পেছন থেকে বেরিয়ে এসেছে, সজোরে ধাক্কা মারে কাকলি আন্টিকে। বেকায়দায় পড়ে মাথায় চরম আঘাত আঘাত পায়। গলগলিয়ে রক্ত পড়তে থাকে। নিভু নিভু চোখে তাকায় অপূর্বের দিকে, যেন শত শত ধিক্কার জানাচ্ছে তাকে, চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে। শেষবারের মতো চোখ ঝাপটায়, যেন বলতে চাইছে, আমার মাহিনুরের ক্ষতি করো না, ওকে ভালো থাকতে দাও। অপূর্ব অসহায় চোখে তাকিয়ে আছে, কোনো কিছু না ভেবেই হন্তদন্ত হয়ে ছুটে যায় কাকুলি আন্টির কাছে। অনিকেত ততক্ষণে নিচে নেমে এসেছে। ছোঁয়াছুঁয়ি করিস না, বুড়োটাকে অন্তত ছাড়, নয়তো জোয়ান পোলা বুইড়া বেডিরে ছোঁয়ার দায়ে পুলিশ তার 14 শিকের ভাত খাওয়াবে। তখন তোর ফুলের মতো মধু অন্য কেউ খেয়ে যাবে। অপূর্ব অনিকেতের গলা চেপে ধরে, তুই কি মানুষ? অনিকেত তার হাতটা সরিয়ে দিয়ে বলে ওঠে, না, অমানুষ।
আমার আব্বাও সেই দিনের পর থেকে একই কথা বলে, আমি মানুষ না। ছোটবেলা থেকেই শুনে এসেছি, এ আবার নতুন কি? তারপর শীষ বাজিয়ে যেতে যেতে বলে ওঠে, বুইড়া বেডিরে দেখা বাদ দিয়ে প্যাকিং কর, কালকে রাতেই তোকে যেতে হবে। অনিকেত প্রস্থান করে। অপূর্ব কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে, তারপর কিছু একটা ভেবে ছুটে যায় তার কাকলি আন্টির কাছে। হাঁটু গেড়ে বসে পড়ল, চেক করে পালস। না, এখনো বেঁচে আছে। তারপর আগুপিছু না ভেবেই তাকে নিয়ে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। এদিকে বাড়ির দারোয়ানকে জাগিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে। বলেছে একাই বেরিয়ে তবে শেষ রক্ষা হয় না। কোনো না কোনোভাবে হাসপাতালে পৌঁছে ঠিকই তাকে মেরে দিয়েছিল অনিকেত। এসব ভাবতে ভাবতেই অপূর্ব একটা দীর্ঘশ্বাস ফেলে। ধীর পায়ে এগিয়ে যায় মিসেস প্রিয়তার কেবিনের দিকে। সেখানে তাকে শিফট করা হয়েছিল মোটামুটি 20 দিন আগে নিজের ছেলেকে পরিচয় দিয়ে এখানে এনে রেখে গিয়েছিল সে। এখন আবারও তাকে অন্য জায়গায় সরাতে হবে। এত টানা হেঁচড়ায় অসুস্থ ভদ্র মহিলার ওপর কম ধকল পড়ছে না। তবে কিছুই করার নেই। অপূর্ব রুমে প্রবেশ করতেই প্রিয়তার চোখ খুলে তাকায়। অপূর্বকে দেখে মৃদু হাসে। প্রিয়তা জানে অপূর্বকে। তার জানা মতে অপূর্ব তার ছেলে প্রিয়র খুব কাছের কেউ। প্রিয়ই তার দায়িত্বে তাকে নিয়ে গিয়েছে। আবার মাঝে মাঝে অপূর্বকেই প্রিয় ভেবে কপালে 2-4টে চুমুও এঁকে দেন তিনি। মা স্পর্শ পেয়ে অপূর্ব চুপটি মেরে থাকে। অসুস্থ প্রিয়তার কাছে সময় দিন কোনো কিছুরই কোনো ঠিক নেই। এতগুলো বছরও যেন তার কাছে কয়েকদিন মাত্র। অপূর্ব মুচকি হেসে এগিয়ে যায় প্রিয়তার পাশের চেয়ারটা টেনে বসে। অপূর্বর দিকে হাত বাড়িয়ে দেন প্রিয়তা। অপূর্ব তা সযত্নে তার হাতটা নিজের হাতের মাঝে পুরে নেয়। ভদ্র মহিলার কাছে এলে কেন যেন প্রচণ্ড মা অনুভব হয় অপূর্বর। নিজের মাও হয়তো তার এমন আনমনে এতটা খুশি হয় না যতটা প্রিয়তা নামক এই মহিলাই হয়। প্রত্যয়ের ব্ল্যাক অডি গাড়িটি এসে থামে মির্জা বাড়ির সামনে। মাহিনুর অবাক চোখে তাকায় প্রত্যয়ের দিকে। তার ধারণা ছিল লোকটা তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে হয়তো। প্রত্যয় গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দিতেই মাহিনুরও নেমে আসে। প্রচণ্ড বিস্ময় নিয়ে তাকায় প্রত্যয়ের দিকে। এখানে আনার জন্য এত পায়তারা। প্রত্যয় বাঁকা হাসে। তো কোথায় যেতে চেয়েছিলেন মিস মাহিনুর? একটু বিরক্ত হয়। কোথায় যেতে চাইবো? আশ্চর্য! প্রত্যয় মুচকি হাসে। আই অ্যাম এ ট্রু জেন্টলম্যান। যাকে তাকে যেখানে সেখানে তুলে নিয়ে যাওয়ার স্বভাব আমার নেই। এর মাঝে প্রচণ্ড জোরে মেঘের গর্জন করে। কোথা থেকে এক পশলা বৃষ্টি এসে ঝরে পড়তে থাকে তাদের ওপর। মাহিনুর কিছু বলতে গেলে প্রত্যয় হাত দিয়ে ইশারা করে গাড়ির দিকে যায়। ভেতরে যাওয়া এক্ষুনি যাই, নয়তো অসুখ বাঁধবে। মাহিনুর মুখ বাঁকায়। তুই কে রে শালা? কোন ক্ষেতের মূলা যে বললেই যেতে হবে? যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। সারা রাত দাঁড়িয়ে থাকবো। কি করবি তুই? বেশি ফাল পারলে না নাক উঁচু লাট সাহেবের নাক কেটে হাতে ধরায়ে দেবো। শালা শয়তান বিটকে বেগুন ক্ষেতের মূলা কোথাকার। মাহিনুর এক নাগাড়ে কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস নেয়। বৃষ্টির তেজ তখনও কিছুটা বেড়েছে। প্রত্যয় বড় বড় চোখ করে তাকিয়ে আছে মাহিনুরের দিকে, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের জিনিস দেখছে সে। ভোলা ভালা নম্র ভদ্র মাহিনুরের মুখে এমন বিশ্রী এক কথায় সে বেশ খানিকটা বিরক্ত হয়। তোমার যাই ইচ্ছে, এতটুকুতেই বলে সে গাড়ি চড়ে বসে। মাহিনুর বৃষ্টি মাথায় তখনও রাগী চোখে তাকিয়ে আছে প্রত্যয়ের দিকে। প্রত্যয় উইন্ডোজ তুলতে তুলতে বলে ওঠে, বৃষ্টি হয়ে ঝরে পড়ুক আমার ভালোবাসা তোমার আকাশে। তারপর সাঁ করে বেরিয়ে যায় প্রত্যয়ের গাড়িটা। অপূর্ব মিসেস প্রিয়তার কেবিনের বারান্দায় দাঁড়ানো। আশেপাশের ভিউ দেখতে ব্যস্ত সে। আজকের তাকে নতুন জায়গায় শিফট করা হয়েছে। প্রিয়তা খানিকটা সুস্থই বলাই যায়। তিনি অপূর্বকে হাত বাড়িয়ে কাছে ডাকেন। অপূর্ব চলে যায়, মাথা নুয়ে সামনে বসে। কিছু বলবেন আন্টি? প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার প্রিয় কি আর আসবে না? এত রাগ মায়ের ওপরে?
অপূর্ব অবাক চোখে তাকায়। হয়তো ভদ্রমহিলা ভাবছে ছেলে রাগ করে আসছে না, তবে এটা সত্য নয়। তবে অপূর্বর উত্তর করে না। তিনি নিজে থেকেই বলে ওঠেন, জানো বাবা, খুব ছোটবেলায় ওকে রেখে গিয়েছিলাম, যেতে দেইনি, ওই পারমিতা বাধ্য করলো, ভয় দেখালো দূরে না গেলে আমার প্রিয়কে শেষ করে দেবে। ওর বাবার কাছেও গিয়েছিলাম, বারবার বলেছিলাম, কিন্তু মানল না। সেদিন হাসপাতাল থেকে আমাকে কোথাও একটা নিয়ে গেল, আটকে রাখলো, প্রাণে মারল না, বাঁচিয়ে রাখলো। তারপর যখন ফিরলাম তখন সবার চোখে ছিল আমার জন্য ঘৃণা, চরিত্রেও দাগ লাগিয়ে দিল। বলল আমি নাকি অন্য কারোর হাত ধরে পালিয়ে গিয়েছি। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কেউ স্বীকার করলো না। প্রিয়র বাবাও তখন পারমিতাকে বিয়ে করে নিয়েছে। সত্য বলতে গেলে ভয় দেখালো। আমি আমি পাইনি, তবে কষ্ট পেয়েছি, তাই আর ফিরিনি। তারপর এতগুলো বছর পার হয়ে যখন ছেলেকে ফিরে পেলাম পুনরায় সেই ঘৃণ্য চক্রান্ত আমি আর সহ্য করতে পারছি না। তারপর পারমিতা অপূর্বর হাতটা চেপে ধরে। আমার কেন যেন মনে হচ্ছে আমি মৃত্যুর আগে আমার ছেলেকে একটিবার হয়তো দেখতেও পাবো না। একটু দয়া করবে এই অসহায় মায়ের প্রতি? আমাকে একটিবার আমার ছেলের কাছে নিয়ে যাবে? ছেলেটা আমার মায়ের আদর পর্যন্ত পেল না। অপূর্ব প্রিয় তার চোখের দিকে তাকায়। বসে যাওয়া কালো কোঠর থেকে ক্রমাগত পানি পড়ছে। অপূর্ব মাথা নামিয়ে নেয়, হাত ছাড়িয়ে নেয়। প্রিয়তা বড় বেশি হতাশ হয়। তুমি ভালো ছেলে, পারলে আমার ছেলেকে একটু জানিও যে যেন ও ক্ষমা করে। ওর মা হয়ে ওকে একটু বুকে জড়িয়ে ধরতে পারিনি, ও যেন আমাকে ভুল না বোঝে। এতটুকু বলে অঝরে কেঁদে দেন তিনি। এখন কিছুটা সুস্থ তিনি, তবে জীবনের পারদে পারদে জমিয়ে থাকা বহু কষ্ট বুক চিরে বার হয়ে যাচ্ছে, চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। এতটুকু কেঁদেই হাঁপিয়ে গিয়েছেন তিনি। অপূর্ব ওনাকে শুইয়ে দেয়, মুখে অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। প্রিয়তার চোখ দুটো বন্ধ করে নেয়। অপূর্ব খানিকক্ষণ প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। মা বোধহয় এমনই হয়, নিজের দিকে তাকাচ্ছেও না, খেয়াল রাখছে না, তবে সন্তানের জন্য কষ্ট পাচ্ছে। দূরে থেকেও সন্তানের এতটুকু অমঙ্গল মানতে পারছেন না, অথচ তার মা একটিবারও তার খোঁজ পর্যন্ত রাখে না। সে ভালো লোক, মন্দ লোক নয়, তবে সে কেন মা ছেলের জীবনে বাদ হয়ে থাকবে? সে কেন এই ঘৃণ্য চক্রান্তের গুটি হয়ে থাকবে? কিসের এত ভয় তার? মাহেনুরকে হারানোর? মাহেনুরকে সে পেলই বা কবে যে হারাবে? অপূর্ব দ্রুত পায়ে কেবিন ত্যাগ করে, করিডোরের এক কোণায় সিটিয়ে বসে পড়ে। পকেট থেকে বার করে কল করে মাহেনুরকে, তবে তার প্রতি উত্তরে একটা শব্দই কানে আসে, কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অপূর্ব বিরক্ত হয়। এই নিয়ে রোজ ১০০ বারের ওপরে কল করে কোনো উত্তর আসে না। তবে তার চেয়ে বেশি বিরক্ত হয় এটা ভেবে যে এই প্রথম এতগুলো দিন পার করেছে যেখানে শশী একবারও তাকে ডাকেনি, খবর পর্যন্তও নেয়নি। অপূর্ব কিছুক্ষণ কিন্তু কিন্তু করে কল করে শশীকে। বার দুয়েক কল বাজার সাথে সাথেই রিসিভ হয়। ছোট্ট করে সালাম দেয় শশী। অপূর্ব কলটা রিসিভ করে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, এই দুনিয়ায় অপূর্বর খোঁজ রাখার কেউ নেই। অপূর্বর সত্যি কোথাও কেউ নেই। শশী চুপ করে আছে। অপূর্ব বলে ওঠে, কল কেটে দেব? তোর কিছু বলার নেই? শশী বোধহয় ফুঁপিয়ে কাঁদছে। তেমন আওয়াজ না শোনা গেলেও বুঝতে পারে অপূর্ব। কি হয়েছে? আপনি চান আমি আপনার খোঁজ রাখি অপূর্ব ভাই? শশীর প্রশ্নের উত্তরে অপূর্ব থম মেরে যায়, মুখে কুলুপ এঁটে ঘাপটি মেরে বসে থাকে। শশীর চোখের পানি মুছে উত্তর করে, বুঝে গিয়েছি। কি বুঝলি? শুধু এতটুকুই বুঝলাম, আমাকে কেউ চায় না। অপূর্ব আর কথা বাড়ায় না। শশী নিজে থেকেই বলে ওঠে, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আসুক, আমি বাবাকে বলেছি, তোমরা যা চাইবে তাই হবে। বেশ তো, আর কিছু বলবেন না? বেগুনি রঙের শাড়িটা পরিস, ভালো লাগবে, ওটা পরলে তোর রিজেকশনের চান্স জিরো। শশী চট করে কলটা কেটে দেয়। অপূর্ব দুই হাতে মাথা চেপে ধরে। গোটা দুনিয়া যেন চারদিকে ঘুরছে, সব কিছু সহ্য সীমার বাইরে চলে গিয়েছে। এবার সব কিছু থামানো প্রয়োজন, সব কিছুতে ইতি টানা প্রয়োজন।
অপূর্ব বাগা হেসে উঠে দাঁড়ায়, হাঁটা ধরে তার জন্য বরাদ্দকৃত অ্যাপার্টমেন্টের দিকে। অনেক কাজ বাকি, সবটা এখনই করতে হবে। আজ মোটামুটি বেশ কয়েকদিন পর অফিসে এসেছে প্রত্যয়। পিয়াসও এসেছে ভাইয়ের সাথে। চুলচেরা অনুসন্ধান করেও বড় মাকে খুঁজে পায়নি সে। এই বিষয়টা নিয়ে মুখে লটকে বসে আছে। প্রত্যয়েরও এই একই অবস্থা। মুখটা কেমন যেন অন্ধকার করে রেখেছে, যেন কিছুতেই কিছু ভালো লাগছে না। এর মাঝেই অফিসে প্রবেশ করে ইশরাক এহসান। প্রায় কয়েক মাস পর এই প্রথম তিনি অফিসে এলেন। এসেই প্রথমে ছেলের কেবিনে প্রবেশ করেন, কিন্তু তিনি পিয়াস বাবাকে দেখে দাঁড়িয়ে যায়। প্রত্যয় অবাক চোখে তাকিয়ে আছে। পিয়াস বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, হঠাৎ অফিসে এলে? কোনো কাজ থাকলে ডাকলে পারতে। ভদ্রলোক কোনো উত্তর করে না, কেবলই প্রত্যয়ের দিকে তাকিয়ে বলে ওঠেন, তোমার বাবা এখনো বেঁচে আছে। এর মাঝে কেবিনে উপস্থিত হয় ঐশ্বর্য। আঙ্কেল ডেকেছেন? হ্যাঁ। পিয়াস বলে ওঠে, বাড়িতে কথা বলতে পারতে, অফিসে কথা বলার কি আছে? সেটা আমি বুঝবো। পিয়াস চুপ করে যায়। ইশরাক এহসান ছেলেদের উদ্দেশ্যে বলে ওঠেন, তোমরা বাহিরে যাও। পিয়াস বেরোলেও প্রত্যয় একইভাবে বসে আছে। তবে ইশরাক এহসান হুঙ্কার দেয়, বললাম না বেরিয়ে যাও। তোমাকে কি আলাদা করে বলতে হবে? প্রত্যয় উঠে দাঁড়ায়, শান্ত স্বরে বলে ওঠে, কি চাইছেন আপনি? ইশরাক এহসান ছেলের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায়। আমার অতীতের করা ভুলগুলো শুধরাতে চাচ্ছি। আমার ছেলেদের সুন্দর একটা জীবন দিতে চাচ্ছি। আমার প্রিয়র মুখে হাসি দেখতে চাচ্ছি। প্রত্যয় ভুরু কুঁচকে তাকায় বাবার দিকে, তবে তার কথার আগা মাথা না বুঝে সোজা কেবিন থেকে বেরিয়ে যায়। তবে বেরোতে নিলেই কারোর একটার সাথে ধাক্কা খায়। প্রত্যয় সামনে তাকায়, তার সাথে ধাক্কা খেয়ে মাহিনুর মাটিতে পড়ে আছে। এবার প্রত্যয় চরম অবাক হয়, হাঁটু ভাঁজ করে উঁচু হয়ে বসে। আপনি এখানে কি করছেন মিস মাহিনুর? কি প্রয়োজন এখানে আপনার? জব চাই? কাগজটা মুখে ছুঁড়ে দিয়ে গিয়েছিলেন না? মাহিনুর তাকে ঠেলে ঠুলে উঠে বসে। বয়ে গিয়েছে জব করতে। আমি এখানে এসেছি ঐশী আপার কাছে। আপা ডেকেছে আমায়, তার বেশ করেছি, ভণ্ড লোক একটা। তারপর প্রত্যয়কে প্রশ্ন করে, আপা কোথায়? প্রত্যয় হাত দিয়ে ইশারা করে। মাহিনুর তাকে ধাক্কা দিয়ে বলে, সরুন তো। তারপর দরজা ঠেলে ভেতরে যেতে নিলে ইশরাক এহসান হুঙ্কার দিয়ে ওঠে, ওখানেই দাঁড়াও মেয়ে, সময় হলে তোমায় ডাকবো। প্রত্যয় এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। বাবা নূরকে ডেকেছে, কিন্তু কেন? প্রত্যয় মাহিনুরকে পাশ কাটিয়ে পুনরায় ভেতরে চলে যায়। এহসান মঞ্জিলের পেছনের দিকে বাগানে বসার জায়গায় পায়ের উপরে পা তুলে বসে আছে পারমিতা। গোটা বাড়ি আপাতত ফাঁকা, বাড়িতে কেউ নেই। ছেলেরা অফিসে, ঐশ্বর্যর বাবার কাজে গিয়েছে। ঐশ্বর্যের মা মির্জা বাড়িতে কেবল উপস্থিত আছে অনিকেত আর পারমিতা। পারমিতা বসে বসে কিছু একটা ভাবছিল। এমন সময় সেখানে চোখ ডলতে ডলতে উপস্থিত হয় অনিকেত। কাল অনেক রাতে ইতালি থেকে ফিরেছে সে। চোখে ঘুম এখনো কাটেনি। পারমিতা তার দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। অনিকেত অবাক চোখে তাকায় তার দিকে। গিফট? আমার জন্য হঠাৎ? পারমিতা কফিতে চুমুক দিতে দিতে বলে ওঠে, শুভ জন্মদিন। অনিকেত স্থির দৃষ্টিতে তাকায় পারমিতার দিকে। আজকে তার জন্মদিন, অথচ তার আপনজনরাই তার খোঁজ রাখেনি। সে মুচকি হেসে উত্তর করে, ধন্যবাদ আন্টি। তবে আপনি কি করে জানলেন? পারমিতা মুখটা গম্ভীর করে উত্তর করে, যারা ডায়েরিতে লেখা ছিল, ও গুনে গুনে তোমাদের সবার জন্মদিনের কথা লিখে রেখে গিয়েছে। অনিকেত মুখটা থমথমে করে নেয়। যারার নামটা শুনলে তার বুকের মধ্যে কেমন যেন একটা করে ওঠে। পারমিতা বলে ওঠে, প্যাকেটটা খুলবে না? খুলে দেখো। অনিকেত প্যাকেটটা খোলে। সেখানে ফ্রেমে বাঁধানো তার আর যারার ছবি। অনিকেত ছবিটাতে হাত বোলায়। মুহূর্তে চোখটা ভিজে উঠেছে। অনিকেতের আবেগকে আরেকটু নাড়া দিতে পারমিতা বলে ওঠে, আজ যারা থাকলে তোমার জন্মদিন করে হয়তো গোটা বাড়ি মাথায় তুলত। অনিকেত চোখের পানি মুছে নেয়, মৃদু হাসে, সম্মতি জানায় পারমিতার কথায়। পারমিতা নিজেও কেঁদে দেয়। আমার বাচ্চাটা না জানি কত কষ্ট পেয়ে চলে গেল, আমার হাসি খুশি প্রাণবন্ত বাচ্চাটা।
প্রত্যয়কে একদম ক্ষমা করবে না, ওর জন্যই আমার বাচ্চাটা চলে গেল। মুহূর্তেই অনিকেতের চোখ দুটো দপ করে জ্বলে উঠল। হ্যাঁ, প্রত্যয়ের জন্যই তো হলো সব। ও কি পারতো না যারাকে বাঁচাতে? স্বার্থপরের মতো নিজের ভালোবাসা ভালোবাসা করে উন্মাদ হলো। ওর ওই লাভের জন্য সমাপ্তি ঘটাতেই হবে। ও বুঝুক ভালোবাসা হারানোর কষ্ট কতটা। পারমিতা বিড়বিড় করতে থাকা অনিকেতের দিকে তাকায়। তার তালে তাল মিলিয়ে বলে ওঠে, তোমার বাবাকে বলো সম্পত্তি যত দ্রুত সম্ভব প্রত্যয়ের নামে ট্রান্সফার করানোর ব্যবস্থা করুক। তারপর প্রত্যয়ের থেকে সবটা কাটতে আমার 2 মিনিটও লাগবে না। সব হারিয়ে নিঃস্ব প্রত্যয়কে দেখতে চাই। অনিকেত উঠে দাঁড়ায়, সাইকোপ্যাথের মতো করে বারংবার বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন আন্টি, এক্ষুনি যাচ্ছি। বাবা কোথায়? কোথায় বাবা? দ্রুত যাও। তুমি কি প্রত্যয়ের অতীত জানো ঐশ্বর্য মামুনি? ইরশাদ এহসানের প্রশ্নে খানিকটা চমকায় ঐশ্বর্য। চোখের পাতা অনিয়ন্ত্রিতভাবে বার কয়েক যাত্রে বোধহয় হ্যাঁ বোধক মাথা নাড়ে। তোমার বোনের সাথে প্রত্যয়ের একটা সম্পর্ক ছিল, জানো তো? এবার মাথা নাড়ে সে। ইশরাক এহসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন, তোমার বোনকে প্রত্যয় এখনো ভালোবাসে, বোঝো তুমি? ঐশ্বর্য খানিকটা হাসে। ইশরাক এহসান গম্ভীর হয়ে আছে। সে বোঝার চেষ্টা করছে ঐশ্বর্যর মনোভাব। ঐশ্বর্য ছোট করে উত্তর করে, জানি। তুমি কি চাও? তোমার বাবা চাইছে প্রত্যয় তোমাকে বিয়ে করুক, কিন্তু আমি আমার ছেলেকে জানি, ও মরে গেলেও তোমাকে বিয়ে করবে না। ঐশ্বর্য মাথা নিচু করে ফেলে। জানি এই কথাগুলো আমার বলা মানায় না, তবে কি করব? প্রত্যয়ের মা থাকলে আমাকে এভাবে বলতে হতো না। তবে তুমি আমার নিজের মেয়ের মতো, ছোট থেকে তোমায় বড় হতে দেখেছি। আমি নিশ্চয়ই তোমার খারাপ চাইব না। ঐশ্বর্য এবার হাসে। মনে তার অনেক কথা, তবে ওই যে চাপা স্বভাব। এই ধরনের নাজুক মেয়েরা চাইলেও মুখে কিছু প্রকাশ করতে পারে না। নিজের দুঃখ কিংবা না বলা কথা সব চাপিয়ে রাখতেই অভ্যস্ত তারা। ঐশ্বর্য স্বাভাবিক হয়ে নেয়, আমি প্রত্যয়কে চাই না আঙ্কেল। না চাওয়ার পেছনে কেবল একটি মাত্র কারণ, সে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন একা কাটাতে পারবো, তবে এমন কারোর সঙ্গ নিয়ে চলতে পারবো না যার চোখে আমার জন্য ভালোবাসা থাকবে না। বিশ্বাস করুন আঙ্কেল, আমি আমার বাবুই পাখির সঙ্গে প্রিয়কে নিয়ে কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না। ও ভালো থাক, ওরা ভালো থাক, এতেই আমার শান্তি। কথাটা বলতে বলতে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে তার। ইরশাদ এহসান একটা দম নেয়। তুমি বড্ড ভালো মেয়ে ঐশ্বর্য। তাদের কথা শেষ করার মাঝেই প্রত্যয় হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে। রক্ত চোখে বাবার দিকে তাকিয়ে মাহিনুরের দিকে আঙ্গুল দেখিয়ে প্রশ্ন করে, ওকে কেন ডেকেছেন? ওকে কি প্রয়োজন এখানে? মাহিনুরও প্রত্যয়ের পেছনে পেছনে প্রবেশ করে। আমিও জানতে চাই আমাকে কেন ডাকা হয়েছে। ঐশ্বর্য মাহিনুরকে ধমক দেয়, তুই জানিস উনি কে? উনি প্রত্যয় ভাইয়ের বাবা। মাহিনুর অবাক হয়ে তাকায় প্রত্যয়ের দিকে। আপনার বাবা ছিল? তবে বলতেন কেন আপনার বাবা নেই? আপনার সবটুকুন জুড়েই তো কি কেবল প্রতারণা রয়েছে? ইশরাক এহসান ব্যথাতুর চোখে তাকায় ছেলের দিকে। আমার ছেলে আমাকে ভালোবাসে না, তাই বলেনি। তাদের কথার মাঝে প্রত্যয় পুনরায় চেঁচিয়ে ওঠে, কেন ডেকেছেন ওকে? কথা আছে তাই। প্রত্যয় বাবার দিকে তাকায়। যদি কথার বিষয়বস্তু আমি হয় তবে সত্য বলছি, আমি মানব না। ইশরাক এহসান দ্বিগুণ তেজ দেখিয়ে বলে ওঠে, মেনো না। তোমাকে মানতে বলেছে কে? তবে ওকে জানতে হবে সবটা, আমি জানাবো। মাহিনুর তাদের মাঝে নাক গলিয়ে বলে ওঠে, বলুন, আমি জানতে চাই। তবে বাদ সাধে প্রত্যয়। বাবাকে সে বলা থেকে আটকাতে পারবে না, তবে এই মেয়েকে তো শোনা থেকে আটকাতে পারবে। সে করে। মাহিনুরকে কোলেও তুলে নেয়, তারপর হাঁটা ধরে বাহিরের দিকে। তোমাকে শুনতে হবে না, কিচ্ছু শুনবে না তুমি। আমার বিষয়ে কিছু শোনার অধিকার রাখো না তুমি। অফিসের সবাই তাকিয়ে আছে তাদের দিকে, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখেছে তারা। তবে প্রত্যয় সেই দিকে কেয়ার না করে মাহিনুরকে নিয়ে পার্কিং এরিয়াতে চলে যায়। মাহিনুর গোটা রাস্তা ছটফট করেছে। সে জানতে চায় কি এমন কথা যে তাকে শুনতে দিচ্ছে না এই লোক। মাহিনুরকে দাঁড় করিয়ে দেয় প্রত্যয়, হাত দুটো শক্ত করে চেপে ধরে। কি সমস্যা তোমার? এমন করছো কেন?
করেছেন তো আপনি, সমস্যা আপনার তো। বেশ করেছি। মাহিনুর এবার রাগে জিরে কেঁদে ওঠে। শুনতে চাই আমি। কি শুনতে চাও তুমি? কেন চাও? উত্তর দাও। সেই অধিকার আছে তোমার? মাহিনুর রাগে কেঁপে ওঠে। অধিকার নেই? আমার অধিকার নেই? ঠক, জোচ্চোর, বেঈমান, বিশ্বাসঘাতক, অধিকার তো তোর নেই। তুই ঠকিয়েছিস আমায়। মাহিনুর আরো জোরে কেঁদে ওঠে। কণ্ঠকে একটু মলিন করে বলে ওঠে, এই এক ঘর লোকের সামনে অপমান করেছেন, কথা দিয়ে কথা রাখেননি, আর আমাকে বলেছেন অধিকার নেই? অধিকার তো আপনার নেই, বেঈমান। ভালোবাসলাম আমি, ঠকলাম আমি, অথচ বুক ফুলিয়ে ঘুরছেন আপনি। প্রত্যয় দুই আঙ্গুল দিয়ে মাহিনুরের গাল চেপে ধরে। আমি বেঈমান? বেঈমানের রক্ত তো তোর শরীরে বইছে। সবার সামনে মেনে নেওয়ার নাটক করে আড়ালে আমার মাকে অপমান করা। মেরেই ফেলেছিস তোরা আমার মাটাকে। ফন্দি করে আমায় আটকে অন্য পুরুষের বউ হয়েছিস, লজ্জা করে না তোর? প্রত্যয় জোরে জোরে নিঃশ্বাস নেয়। মাহিনুর গাল ছেড়ে দেয়। কিছু সময়ের মাঝেই তার সেই স্থানে লাল দাগ হয়ে গিয়েছে। প্রত্যয় একটু দূরে সরে এসে নিজেকে শান্ত করে। কণ্ঠটা একটু নরম করে বলে ওঠে, আমি মৃত্যুকে পেছনে ফেলে যদি তোমার কাছে যেতে পারি, তুমি কেন আমার কাছে আমার জন্য অপেক্ষা করতে পারবে না? তুমি কেন পারলে না একটু বিশ্বাস রাখতে? কি করে পারলে তোমার নামের সাথে অন্য কারো নাম জুড়ে দিতে? বলো, উত্তর দাও। এবার কাকে বেঈমান বলবে? আমাকে না নিজেকে? মাহিনুর এবার সিটিয়ে দেওয়ালের সঙ্গে লেগে যায়। প্রত্যয়ের বাকি কথা কানে না গেলেও এসেছিলাম, কথাটা খুব গিয়েছে। মাহিনুর মৃদু কণ্ঠে প্রশ্ন করে, আপনি এসেছিলেন প্রিয়? মাহিনুর কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। সে দ্বিগুণ তেজ দেখিয়ে প্রশ্ন করে, খবরদার বলছি, আমাকে এই নামে ডাকবে না তুমি। এই সব অধিকার তুমি হারিয়েছ, বহু আগেই হারিয়েছ। মাহিনুর হাউমাউ করে কেঁদে দেয়। নিজে গুটিয়ে নিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে। আমাকে বলিন, সত্যি কি এসেছিলেন? প্রত্যয় মুখ ফিরিয়ে নেয়। প্রশ্নটা তোমার সো কল্ড শাশুড়ি আর স্বামীকে করো, ওই বাড়ির প্রত্যেকটা সদস্যকে করো। আশা করি উত্তরটা পেয়ে যাবে। প্রত্যয় আর কিছু না বলে ফিরে না গটগট গটিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দুপুরের খাবারের এলাহি আয়োজন চলছে। অনামিকা পারভিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছে। শেফালি নিজের হাতে রাখছে, আজ তার একমাত্র মেয়েকে দেখতে আসবে। ছোট ছেলে, ছেলেটা বেজায় ভালো, ভালো চাকুরি করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে শশীকে মানিয়েছে। এমন ছেলে তারা কিছুতেই হাতছাড়া করতে চায় না। ছেলে পক্ষরা দুপুরের পর আসতে চেয়েছিল, তবে শেফালি বেগম স্বামীর কাছে আবদার করে বসে তারা যেন দুপুরে এখানে খায়। যেই ভাবার সেই কাজ। শেফালি বেগম সবে মাত্র ফালুদার বাটিগুলো একে একে ফ্রিজে ঢোকাতে যাচ্ছিলেন, তখনই হুট করে গটগটিয়ে বাড়িতে প্রবেশ করলো অপূর্ব। অপূর্বকে দেখে মিনিট খানিকের জন্য স্থির হয় শেফালি। এই ছেলে হুট করে আসে, হুট করেই যায়। একবার গেলে বছর খানিক গড়িয়ে দেয়, তবুও ফেরে না। হঠাৎ 7 দিনের মাথায় ফিরে আসাটা মানতে পারলেন না তিনি। মনে মনে একটু বিরক্ত হন। বার কয়েক মাথা উঁচু করে ওপরে তাকান। শশীর চোখে পড়ল কি, এই মেয়ে নিশ্চয়ই অপূর্বকে দেখে নেকি কান্না জুড়ে দেবে। আজই ফিরতে হলো। শেফালি বিরক্ত ভাবে সাথে শব্দ করে ফ্রিজ খোলে। অপূর্ব মুচকি হেসে মামির দিকে এগিয়ে যায়। ট্রে থেকে একটা বাটি তুলে মুখে পড়ে, উফ মামি, মিষ্টিটা তো বেশি দিয়ে ফেলেছো। হবু জামাইকে কি ডায়াবেটিস বাঁধিয়ে মারতে চাও? শেফালি বিরক্ত নিয়ে তাকায়। না, মিষ্টি খাইয়ে শুধু মুখটা মিষ্টি করতে চায়। আমার মেয়ে পা আমার মেয়ের পরিমাণের চেয়ে বেশি মিষ্টি, এত মিষ্টি তার সহ্য হয় না। অপূর্ব হাসে, বাটিটা পুনরায় ট্রেটাতে রেখে উল্টো ফিরে যেতে যেতে বলে ওঠে, আমার কিন্তু গা সওয়া হয়ে গিয়েছে। অপূর্ব সিঁড়ি বেয়ে ওপরে উঠতে নিলে লক্ষ্য করে সিঁড়ির শেষ প্রান্তে দেওয়ালে হেলান দিয়ে শশী দাঁড়িয়ে আছে। অপূর্ব এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয়। শশী ছোট্ট করে বলে ওঠে, ফিরে এলেন যে? অপূর্ব শোনে, তবে উত্তর করে না, গটগটিয়ে চলে যায়। শেফালি বেগম শশীকে দেখে বেশ রেগে যায়। ছ্যাঁচড়া একটা মেয়ে পয়দা করেছি, ঠিক গন্ধ সুখে ছ্যাঁচড়ামি করতে চলে এলো। মা তাকে সম্মান দিতে চাইছে, অথচ বাদরটা সহ্য হচ্ছে না।
শেফালি বেগম চেঁচিয়ে বেড়ায়, তুই ঘরে গেলি নাকি ঠেঙিয়ে দিয়ে আসবো? আর শশী, খবরদার বলছি, ছুক ছুক করবি না। অপূর্ব শেফালির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। কথায় মায়ের কথায় শশী বেশ লজ্জা পেয়েছে। এক দৌড়ে ঘরে গিয়ে দৌড় দেয় সে। একটিবারের জন্যও পিছু ফিরে তাকায় না সে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সোফায় আরাম করে বসেছে মাহবুব আলম। সম্পর্কে তিনি শশীর বাবার বন্ধু। সেই বন্ধুত্বের অধিকার থেকে বন্ধুর কন্যাকে নিয়ে একমাত্র ছেলে অভির জন্য চেয়েছেন তিনি। শশীর বাবাও তাতে মহা খুশিতে মত দিয়েছে। মেয়ে তার এক বাপের ঘর থেকে অন্য বাপের ঘরে যাবে, এর চেয়ে আনন্দের আর কি বা হতে পারে। অভিও বড় ভালো ছেলে। অভি সিঙ্গেল সোফায় বসা, পাশের বড় সোফায় মা আশা আর বোন অহনা বসে আছে। মাহবুব বন্ধুর পাশের আসন দখল করে আছে। দুপুরের খাওয়া শেষে গল্প গুজব করতে করতে বেলা গড়িয়ে সন্ধে। মাহবুব স্ত্রীর ইশারা বুঝে বলে ওঠে, এবার আসল কথায় আসা যাক সাহেব, আমার শশী মাকে নিয়ে আসো, একেবারে আংটি পরিয়ে তারপর উঠব। শেফালি বেগম একটু খুশি হয়। কিছু সময় পর শশীকে আনা হয়, সঙ্গে সৃজন আর অনামিকাকে। শশী একটু আদর করে আশাকে বলে ওঠে, মাশাল্লাহ, শশীকে আমার বরাবরই পছন্দ। সেই আশা থেকেই আপনার বন্ধুর কাছে আবদার। আশার কথায় অনামিকা কিছুটা বিরক্ত হয়, যত সব আদিক্ষেতা, তবে মুখে কিছুই বলে না। মাহবুব শশীর মাথায় হাত রেখে বলে ওঠে, তোমরা কি আলাদা করে কথা বলবে? বলো, সমস্যা নেই, তোমরা আজকালকার ছেলে মেয়ে, লজ্জার কিছু নেই। তবে শশী কোনো উত্তর করে না। শেফালি পাশ থেকে বলে ওঠে, ও একটু লজ্জা পায়, শশী যা, অভিকে ছাদে নিয়ে আন। তবে শশী ওঠে না, একটু নড়েও না। শেফালি পরিস্থিতি সামলে বলে ওঠে, ও আসলে একটু লজ্জা পায়। আরো কিছুক্ষণ গল্পগুজবের পর আসে বাগদানের পালা। অভি শশীকে আংটি পরায়। এবার শশীর পালা। শশী চারদিকটা চোখ বোলায়। অপূর্ব ভাই নেই, একটি বার ঘর থেকে বারও হলো না। একটিবার যদি বলতো, শশী বিয়েটা করিস না, তাহলে শশী কি করতো? করতো না, লাফিয়ে উঠে যেত, সেই সাথে পাথর সম পুরুষটাকে বলল না। শশী ঠোঁট কামড়ে কান্না আটকায়, কাঁপা কাঁপা হাতে অভিকে আংটিটা পরাতে নিলে কানে আসে চিরচেনা সেই পদধ্বনি, সঙ্গে ভারী পারফিউমের স্মেল, যা শশীর খুব চেনা। শশীর সেই চেনা পুরুষটা ধীরে পাশে তার সামনে এসে দাঁড়ায়। শশী মাথা না তুলেও তার উপস্থিতি বুঝতে পারে। শশীর হাতটা থেমে যায়, কাঁপতে থাকা হাত থেকে আংটিটা পড়ে ছিটকে যায়। অপূর্ব মুচকি হেসে আংটিটা হাতে তুলে নেয়, এগিয়ে দেয় শশীর দিকে। শশী তার অপূর্ব ভাইয়ের দিকে তাকায়, গাল গড়িয়ে পানি পড়ছে। অপূর্ব আংটিটা ধরে রাখা অবস্থায় শশীর চোখে চোখ রাখে, গম্ভীর গলায় বলে ওঠে, বিয়েটা তুই করতে চাস শশী? যদি চাস তবে নে, নয়তো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিস না। শশী কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থাকে, যেন সে বুঝে উঠতে পারছে না অপূর্ব ভাই কি বলছে। অনিকেত পরপর দুইবার শুট করলো লোকটাকে। লোকটাকে সে হায়ার করেছিল অপূর্বর দিকে নজর রাখতে, সঙ্গে তার সাঙ্গপাঙ্গ। অথচ গোটা একটা দিন অপূর্ব মিসিং, সঙ্গে ভদ্রমহিলা প্রিয়তাও। কখন কোন ফাঁকে অপূর্ব তাকে নিয়ে গেল কেউ টেরটিও পেল না। আচ্ছা, অপূর্ব কি বাংলাদেশে ফিরে এলো? অনেকে তখনও জানে না মির্জা বাড়ির অন্দরমহলের খবর। রাগে সারা শরীর জ্বলছে তার, মনে দলা পাকাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনার। ওর মায়ের মুখের দিকে তাকিয়েই প্রত্যয় চুপ ছিল। এবার যদি কোনোভাবে প্রত্যয় তার মায়ের হদিশ পায়, তবে কি আর বেঁধে রাখা যাবে? যাবে না। এত দুঃখের মাঝেও অনিকেতের হাসি পেল। হাসতে হাসতে বলে ওঠে, এত নাটকের কি আছে ভাই? আমি যেমন কষ্ট পেয়েছি তুইও পাবি, ব্যাস, তাতেই তো আমার শান্তি। নিজের কাঁধে নিজের কয়েকটা চাপ্পড় মেরে বলে ওঠে, এবার নাটকটা থামারে বাপজান, সব কটারে একসাথে দাঁড় করিয়ে শুট করে দে, ব্যাস, সব খেল খতম। তারপর তোরও শান্তি, বাকিদেরও মির্জাবাড়ির অন্দরমহলে। বিয়ে করতে চাস কি চাস না শশী? অপূর্বের আকস্মিক এই কঠিন প্রশ্নের উত্তর দিতে একটু বিড়ম্বনা করে না শশী। হাত ঝটকে আংটিটা ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ায়, চাই না আমি, আমি বিয়ে করতে চাই না।
অপূর্ব হাসে। শেফালী বেগম প্রচন্ড বিরক্ত হয়, অপূর্বর দিকে তাকিয়ে জবাব দেয়, তোমার কাছে জীবন মানে ছেলে খেলা হতে পারে, তবে আমার কাছে নয়। আমার মেয়ের জীবন আমি তোমায় নষ্ট করতে দেব না। অপূর্ব শশীর দিকে তাকিয়ে বলে ওঠে, আমার নিয়ম মাফিক যে যাকে ভালোবাসে তাকে তার সাথেই পাওয়া উচিত, যদি না পায় তবে একাই বেঁচে থাকা উচিত। দ্বিতীয় ভালোবাসা বা তৃতীয় ভালোবাসা বলতে আমার জীবনে কিছু নেই। আমি একজনকেই ভালোবাসি আর বাসবো, এটাই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা। তোমার সংজ্ঞা তুমি নিজের কাছেই রাখো, শুধু আমার মেয়ের উপরে চাপাচ্ছ কেন? চড়িয়ে তোমার বাদরামো বার করে দেব। অপূর্ব হাসতে হাসতে বলে ওঠে, কোথায় চাপালাম? আমি তো শুধু আমার কাছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটা শুনলাম, শশীকে তো বলেনি আমার সংজ্ঞায় শক্তপোক্ত ভাগ বসাতে। এতটুকু বলেই অপূর্ব গটগটিয়ে নিজের ঘরে চলে গেল। শেফালী বেগম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন, তার কথার অর্থ সে খুঁজে পাচ্ছে না। তবে এতটুকু বুঝেছে যে অপূর্ব শশীর জীবনটা নষ্ট করে দিল, আর তার হাদারাম মেয়েটা সেটা মেনেও নিল। শশীর উজ্জ্বল মুখমণ্ডল খানিকক্ষণের জন্য যেন মলিন হয়ে ওঠে। সে বড় বেশি আশা করে ফেলেছিল তার অপূর্ব ভাইয়ের কাছ থেকে, যদিও সে জানে অপূর্ব তার একপাক্ষিক ভালোবাসা মাত্র, যেখানে সে ভালোবাসার বদলে প্রত্যাখ্যান ছাড়া আর কিছুই পাবে না। তবুও সে ভালোবাসে, ভালোবাসার সাথে পাওয়া না পাওয়ার দ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই। শশী চোয়াল শক্ত করে গাল গড়িয়ে পড়া পানিটুকু মুছে নিয়ে উত্তর করে, আমিও একাই বাঁচতে পারবো, বাঁচার জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। আমাকে পাবো না বলে ভালোবাসিনি, আর দরকার নেই আমার আপনাকে। অপূর্ব তার কথাখানা শুনেও শোনে না, তারপর অভির দিকে তাকিয়ে বলে ওঠে, ক্ষমা করুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ভালোবাসি না আপনাকে, দয়া করে মাফ করে দিন। অভিও কোনো কথা বলে না। শাহেদের নানান অনুরোধের পরও বাবা মাকে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে যায়। শেফালি চটে গিয়ে শশীকে চড় বসিয়ে দেয়, বদ্ধ উন্মাদ তুই, আজ বাবা মা আসি তাই সহজে ভালোবাসা ভালোবাসা করে পার পেয়ে যাচ্ছিস, কাল যখন থাকবো না কে সামলাবে তোকে? শেয়াল কুকুর ছিঁড়ে খেতে চাইবে, কে বাঁচাবে তোকে? শশী হাত উল্টোয় পাশ দিয়ে চোখ মুছে, আমি মরে যাব, তবুও অন্য কাউকে ভাববো না। তারপর গটগটিয়ে ওপরে চলে যায়। শেফালি এবার অনামিকা পারভীনের কাছে এগিয়ে যায়, তার দিকে তাকিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপা, আপনি মা হয়ে নিজের ছেলের জীবনটা নষ্ট করে দিলেন, তাও শুধুমাত্র সামান্য কটা টাকার জন্য। মানছি বড় ভাইজান আপনাকে আপনার সম্পত্তির অংশ বুঝিয়ে দেয়নি, মানছি বড় ভাইজান আপনার হক নষ্ট করেছেন, তাতে কি? আপনি তো মা হয়ে সন্তানের হকটা নষ্ট করলেন। বড় ভাইজান আপনাকে খাওয়ায়নি, এতগুলো বছর মাথার ছাতার মতো আগলে রাখেনি, শুধু এতটুকুন সম্পত্তির জন্য আপনি 3-4টে জীবন নষ্ট করে দিলেন। সেদিন যদি প্রিয়র সাথে মাহিনুরের বিয়েটা হতো, কাল পরশু কেঁদে কেটে আপনার ছেলেও ঠিক নিজেকে সামলে নিত। এভাবে গলায় পড়া দিয়ে মাহিনুরকে কাগজের বউ বানালেন, ছেলের নামে কাঁড়ি কাঁড়ি টাকার সম্পত্তির মালকিনা তো করেই নিলেন, তবে তার জন্য কি তার বউয়ের ভালোবাসা এনে দিতে পেরেছেন? উন্মাদের মতো দিনে রাতে মাহিনুর মাহিনুর করে যাচ্ছে, ফলাফল কি? শূন্য। সে মেয়ে কাগজে টিপছাপ দেওয়া খেলনা বউ ব্যতীত আপনার ছেলের মুখের দিকেও কখনো তাকিয়ে দেখতো না। তবে হ্যাঁ, মির্জা বাড়ির কোটি টাকার সম্পত্তি অবশ্য সে ঠিকই পেয়েছে, তাতে কি? এই সম্পদ কি আপনার ছেলের কলিজায় এতটুকু শান্তি দিতে পারছে, নাকি তাকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে? শেফালী বেগম এতক্ষণ চুপ করেই ছিলেন, এতটুকু বলেই শশীর ঘরের দিকে চলে যান, উদ্দেশ্য তাকে আরেক দফা গালমন্দ করার। তার বোকা মেয়েটা ভালোবাসায় মজে আছে, অথচ সে বুঝতে পারছে না এই ছেলে না তাকে কখনো ভালোবাসবে না কখনো গ্রহণ করবে, শুধু শুধু তাকে তার জন্য সন্ন্যাসী বানিয়ে রাখার ধান্দা করছে। মা ছেলে দুটোই পাক্কা ধড়িবাজ, অসভ্য। শেফালী বেগম চলে যায়। খালি ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছেন অনামিকা পারভীন। মির্জা পরিবারের সবচেয়ে দুর্বল নির্বোধ
সন্তান, অন্তত বাবার কাছে। ছোটবেলা থেকেই অন্য ভাই বোনেদের চেয়ে সব দিক থেকেই পিছিয়ে ছিল সে। তা নিয়ে বা- বাবার সে কি আফসোস? বাবা কখনো তাকে ভালো কিছু দেয়নি, যোগ্য সম্মান দেয়নি। বাবা চলে যাওয়ার সময় বিশাল সম্পত্তির আংশিক বাকি ভাই বোনেদেরকে বুঝিয়ে দিলেও ডিভোর্সি অনামিকাকে কানা করিয়েও দেয়নি। বাবা মারা যাওয়ার পর নিজেকে বরাবরই মির্জা বাড়ির দাসী মনে হতো, কারণ তার নিজের বলতে এই বাড়িতে কিছুই ছিল না। আপাদমস্তক এক সামান্য নারী, যার নিজের বলতে ছিল না 4 আনা পয়সা বা অধিকার। সেই থেকে রাগ ক্ষোভ তাকে পাথর বানিয়ে দিয়েছে। তারপর মাহিনুরের প্রতি অপূর্ব আসক্তি তাকে হার মানিয়ে যাওয়া সম্মান আর ফেরানোর একটা পন্থা মনে হলো। পরিকল্পনা মাফিক ভাইয়ের সাথে বাগদানও সেরে রেখেছিল। তবে সমস্যা বাধ্য ওই অসভ্য মেয়েটা দুম করে প্রেম করে বসলো চালচুলোহীন ছেলে প্রিয়র সাথে। তা অবশ্য মাহিনুরের বাবাও মানতে পারেনি। তিনি নিজ থেকেই বোনের কাছে প্রস্তাব রাখেন, যদি অপূর্ব মাহিনুরকে বিয়ে করে তবে সব সম্পত্তি অপূর্ব মাহিনুরের নামে তিনি লিখে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অপূর্বর চেয়ে ভালো পাত্র আর ছিল না। তিনি প্রয়োজনে মেয়ের প্রতি কঠোর হতেন। অপূর্ব বাঁকা হাসে, অপূর্ব বেঁকেও বসে। ভালো মানুষের পর্দা টেনে বলে ওঠে, মাহিনুর যাকে ভালোবাসে তাকেই বিয়ে করুক, কোনো সমস্যা নেই। তাতে যেন অনামিকার পায়ের রক্ত মাথায় উঠে যায়। আফসোস, হাই হাই করে ওঠেন সে। তবে তার আফসোস বেশি দিন স্থায়িত্ব পেল না। বিয়ের দিন প্রিয় এলো না, বড়ই গোল বাঁধল। বোকা মেয়েটা গলায় ফাঁস দিতে গেল। সেই দৃশ্য দেখে বড় ভাইজান হার্ট অ্যাটাক করলেন। তিনি সময় উপযোগী পরিকল্পনা মত্ত হলেন। উকিল দিয়ে বানিয়ে রাখা ম্যারেজ রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল মাহিনুরের দিকে। তিনি খুব ভালো করে জানতেন মাহিনুরের মতো জেদ্দি একগুঁয়ে মেয়ে কখনো অপূর্বকে কবুল বলে স্বামী হিসাবে স্বীকার করবে না। তাতে কি, মাহিনুর ধর্মীয়ভাবে অপূর্বর বউ হোক বা না হোক, আইনত হলেই চলবে। মানুষ আইনের বিধিমালা বোঝে, ধর্মের রীতিনীতি কজন বোঝে? একরকম ভয় দেখিয়ে তিনি রেজিস্ট্রি পেপারে মাহিনুরের থেকে টিপ ছাপ নেন। সই না দিলে বাবার চিকিৎসা হবে না। বোকা মেয়ে মুহূর্তেই হয়ে যায় অপূর্বর কাগজের বউ। ভেবেছিলেন কয়দিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে মাহিনুরকে বুঝিয়ে সুঝিয়ে সব নিয়ম মাফিক বিয়েটা দিতে হবে। ভাইও কথা মতো একটু সুস্থ হতেই এক বাক্যে সমস্ত সম্পত্তি একমাত্র জামাতা অপূর্বর নামে লিখে দেন। তবে বাড়িটা দিয়ে যান মেয়ের নামে। তবে মেয়ের দুঃখ, পাগল প্রায় তিনি বেশিদিন সহ্য করতে পারেননি। অল্প সময়ে মারা গিয়েছিলেন। তারপর অপূর্ব বিদেশে চলে যায়। অপূর্ব আর মাহিনুরের ধর্মীয় বিয়ে কখনোই সম্পন্ন হয়নি, যদিও আইনের চোখে তারা স্বামী স্ত্রী। মির্জা পরিবারের বিশাল সম্পত্তির মালিক, যা তার ছেলের কোনো কাজেই লাগে না। অনামিকা পারভীন ডুকরে কেঁদে ওঠেন। প্রথমবার ছেলের জন্য তার অন্তর কাটছে। কষ্ট হচ্ছে, যদি মাহিনুরের জায়গায় শশী তার ছেলের সঙ্গে থাকতো, এত কষ্ট কি তার ছেলে পেতে হতো? তার এত জল্পনা কল্পনার মাঝে হেলে দুলে ঢুলতে ঢুলতে মির্জা বাড়িতে প্রবেশ করে মাহিনুর। বিধ্বস্ত, এলোমেলো সে। গোটা একটা দিন সত্য মিথ্যার সাথে যুদ্ধ করে শক্তি সঞ্চয় করে এখানে এসে উপস্থিত হয়েছে সে। অনামিকা পারভীন চলেই যাচ্ছিল, তবে মাহিনুরকে দেখে পদযুগল থেমে গেল। চোখের পানি গড়িয়ে পড়তে গিয়েই থেমে গেল। ভুরুজোড়া কুটি করে তাকালো মাহিনুরের দিকে। মাহিনুর ঠান্ডা ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কি আমার শত্রু? ক্ষতি করেছি কখনো আপনাদের? অনামিকা পারভীন অবাক চোখে তাকিয়ে আছে, তবে গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে শুধু মাথা নাড়ে, অর্থাৎ না। মাহিনুর পুনরায় বলে ওঠে, তবে কেন আমার এত বড় ক্ষতি করলেন? অনামিকা পারভীন উত্তর করে, কি করেছি? কোন বিষয়ে কথা বলছিস তুই? মাহিনুর হাতের কাছে থাকা কাচের জগটা ফ্লোরে ছুঁড়ে মারে। পরপর কয়েকটা জিনিস ছোড়াছুড়ি করে বলে ওঠে, প্রিয় এসেছিল না সেদিন? তবে কেন বলেননি প্রিয় এসেছিল?
কেন আমার জীবনটা নষ্ট করলেন? কেন? কেন? অনামিকা পারভীন থতমত খান। বাহিরের পরিবেশ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। নির্বোধের মতো করে বলে ওঠে, কোথায়? এই বিষয়ে তো কিছু জানি না আমি। তাদের কথার মাঝেই চেঁচামেচির শব্দে একে একে সেখানে অপূর্ব, শশী, শাহেদ, শেফালি, সৃজন সবাই উপস্থিত হয়। অপূর্ব কাঁপতে থাকা মাহিনুরের দিকে এগিয়ে যায় কথার কনটেক্সট বোঝার জন্য। তবে তাকে অবাক করে দিয়ে মাহিনুর নিজেই অপূর্বর কাছে যায়। তার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে বলে ওঠে, অপূর্ব ভাই, আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনি আমাকে ছুঁয়ে মিথ্যা বলবেন না। সত্যি করে বলুন, প্রিয় কি এসেছিল? ও কেন বলল আমি ওর জন্য অপেক্ষা করিনি? অপূর্ব চট করে হাতটা মাহিনুরের থেকে ছাড়িয়ে নেয়। উল্টো ফিরে বড় বড় নিঃশ্বাস ফেলে। এমন প্রশ্নের সম্মুখীন সে হবে তা সে আগে থেকেই জানতো। উত্তর পাওয়ার পর মাহিনুরেরও যে তাকে চরম ঘৃণা করত তাও তো সে জানতো। তবে উত্তর করতে কেন এত সংশয়? কিসের এত দ্বিধা কাজ করছে? সে তো এই মিথ্যা বানোয়াট খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পাবে বলেই পণ করেছিল। নিজেকে একটু একটু করে তৈরি করেছিল সত্যের সম্মুখীন হওয়ার জন্য। তবে কেন এত ভয় করছে? মাহিনুর ঘুরে ফিরে পুনরায় অপূর্বর মুখোমুখি হয়, চাতকের মতো করে তাকিয়ে থাকে তার মুখের দিকে, যেন এই মুহূর্তে এই লোকটা যাই বলবে তাই সত্য হয়ে যাবে। মাহিনুরকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় অপূর্ব। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে। কেন যেন কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। সে নিজের রাগকে না, বরং এই অসহনীয় পরিস্থিতিকে। তবুও যথাসাধ্য চেষ্টা করে ধীরে সুস্থে কথা বলে সে। কি সমস্যা তোমার? আমাকে কেন প্রশ্ন করছো? আমি কি সাধু সন্ন্যাসী নাকি ফেরেশতা যে মিথ্যা বলতে পারবো না? মাহিনুর অবাক চোখে তাকিয়ে আছে। জানি না, তবে আমি বিশ্বাস করি আপনি মিথ্যা বলবেন না নিশ্চয়ই। যদি বলি, তাহলে কি করবি তুই? অপূর্ব শীতল বরফ জমানো কণ্ঠে খানিকটা থম মেরে যায় মাহিনুর। অপূর্ব তার বাহু চেপে ধরে পুনরায় বলে ওঠে, এত বিশ্বাস করতে পারছিস না? পারিস, অথচ একটু ভালোবাসতে পারিস না? মাহিনুর হাতটা ছাড়িয়ে নেয়। মানুষ অন্যের নিয়ন্ত্রণে থাকতে পারে, তবে মানুষের হৃদয় আসলে কারোর নিয়ন্ত্রণে থাকে না। হৃদয় কাউকে ভালো লাগার জন্য কোনো যৌক্তিক কারণ খুঁজে না। কখনো কখনো চোখের এক পলক দৃশ্যাই যথেষ্ট ছিল। আমি যেমন ওই প্রেমিক প্রিয়কে ভালোবেসেছিলাম, ঠিক তেমন ওই বিশ্বাসঘাতক প্রিয়কে ঘৃণা করতে পারিনি। আজ যদি জানতে পারি ভুল তাই নয় আমার, তবে অপরাধ বোধ আমাকে নিঃস্ব করে দেবে অপূর্ব ভাই। বাকি কথা আর বলতে পারল না সে, গলার কাছে আটকে যায়। মাহিনুর নীরবতার দেয়াল ভেঙে দেয়। এসেছিলাম, এসেছিল তাই না? অপূর্বর ঠোঁটে বিদ্রূপের হাসি। যদি এসেও থাকে তবে ভুল সময়ে এসেছে। তার মানে? মাহিনুর বজ্রপাতের মতো করে ঝলকে ওঠে শিরায় শিরায়, যেন অগ্নি সঞ্চালন হচ্ছে। এত বড় ধোঁকা দিতে পারলেন আমাকে অপূর্ব ভাই? কেন কেউ কিছু বললেন না আমায়? অপূর্ব অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। প্রয়োজনে প্রয়োজনে মুখ ঘুরিয়ে রেখেছে সে, প্রয়োজন বোধ করেনি সে। একটু হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেছিল। এসেছিল, তবে ততক্ষণে সবটা শেষ হয়ে গিয়েছে নূর। তোর সাথে অপূর্বর বিয়েটা হয়েছিল তো। মাহিনুর চেঁচিয়ে ওঠে, কোনো বিয়ে হয়নি। এই লোকটা সম্পত্তির জন্য শুধুমাত্র আমার স্বামী হওয়ার পরিচয়টা বহন করেছে, আর কিছুই না। অপূর্ব মাহিনুরের হাতটা ধরে তার দিকে ঘুরিয়ে নেয়, সপাটে চড় বসিয়ে দেয় গালের ওপর। অনামিকা পারভীন কেঁপে ওঠে। শশী অবাক চোখে তাকিয়ে আছে অপূর্বর দিকে। অপূর্বর রাগ মুহূর্তে ব্যথায় পরিণত হয়েছে। তার কাছেও কাছে চোখে না পড়লেও তার চোখে ঠিকই পড়েছে। মাহিনুর গালে হাত দিয়ে কান্না করছে। শাহেদ ভাতিজির পক্ষ নিয়েছে।
যা হচ্ছে হতে দাও, চুপচাপ দাঁড়িয়ে থাকো। শাহেদও আগায় না। অপূর্ব নিজের চেহারায় গাম্ভীর্য ধরে রাখে। মাহিনুর সব সময় বদলে দেয়। প্রিয়র আশা না আশায় তখন কিছুই বদলাতো না, না এখন কিছু বদলাবে। আচ্ছা বেশ, মানলাম প্রিয় এসেছিল, তখন জানিসনি, এখন জানলি, তাতে কি কিছু পরিবর্তন হবে? মাহিনুর চোখের পানি মুছে নেয়। আমি মুক্তি চাই অপূর্ব ভাই, আপনার সব পদ আপনার কাছে রাখুন। কিছু চাই না আমার, আমি শুধু মুক্তি চাই। আমি জানি লোকে আমায় কলঙ্ক দেবে, আমার নামে শুধু শুরুতেই চরিত্রহীনা শব্দটি ব্যবহৃত হবে, বসবে। তারপরেও হয়তো প্রিয় আমায় মানবে না, গ্রহণও করবে না। হয়তো আমি নিজেও প্রিয়র কাছে আত্মবিসর্জন দিব না। তবে দিন শেষে আমি এই মিথ্যা সম্পর্ক থেকে মুক্তি চাই। তালাক দিন আমায়। মাহিনুর কথাটা বলে অপূর্বর চোখের দিকে তাকায়। অপূর্ব হয়তো রাগ করবে, তাকে ব্যথা দেবে, চাইলে দু চারটে কিল ঘুষিও দিতে পারে। তবে এই সব ভয় তার আর করে না। সবার কৌতূহলী দৃষ্টি অপূর্বর দিকে। তবে সবাইকে অবাক করে দিয়ে অপূর্ব হেসে ওঠে। মুক্তি? তোর মুক্তি চাই? কিন্তু মুক্তি তো নেই রে মাহি। যতদিন অপূর্ব থাকে, শেষ নিঃশ্বাস নেবে, তোকে যে মুক্তি দেবে না, নিজেরই কয়টা কাছেই রেখে দেবে, দূর থেকে দেখেই কাটিয়ে দেবে, কাছে সে টানবে না। তবুও মুক্তি তোর নেই। যদি তুই মুক্তির খুব তাড়া থাকে, তবে আমায় নিজের হাতে বিষ খাইয়ে দিস, আমি মরে হাসপাতালে মরে যাব, তারপর যেখানে খুশি যাস, বারণ করব না। অপূর্ব দ্রুত ধাপ ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ায়। মাহিনুর ধপ করে সেখানেই বসে পড়ে। শেফালী বেগম অনামিকা পারভীনের দিকে তাকিয়ে তার ছেলের হাসি হাসে, যেন তার চোখ দুটো বলছে, আপনি মা হয়ে ছেলেকে ধ্বংস করে দিলেন। মাহিনুর ধপ করেই ফ্লোরে বসে পড়ে। শশী তাকে কোলে কোনো মতে তুলে ঘরে নিয়ে যায়। চারপাশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে। বাস্তব আর নাটকের রঙ্গমঞ্চ মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। যেন এ কোনো এ কোনো বাস্তবতা নয়, বরং সাধারণ কোনো নাটক চলছে। শাহেদ মুখটা বিকৃত করে বলে ওঠে, জীবনে এই সব দেখতে হবে কখনো ভাবিনি। বাড়ির তিনটে ছেলে মেয়ে কেমন করে একজন আরেকজনকে ধ্বংস করার খেলায় মত্ত হয়ে উঠেছে দেখো। শেফালী শেফালী বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠেন, আরো কারো কথা জানি না, শুধু জানি মেয়েটা আমার ভালো থাক। অনামিকা পারভীন বেশ কিছুক্ষণ শশীর ঘরের সামনে দিয়ে যাওয়া আসা কারছে। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। শশীর ঘরেই মাহেনুর আছে। শশী তাকে ধরে বেঁধে এখানে এনেছে। মেয়ে দুটো আগে একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতো। তাদের সম্পর্কটাও সে নষ্ট করেছে। ভেতরে থেকে দুজনেরই কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। দুজন যেন একই পরিস্থিতিতেই দাঁড়িয়ে আছে। অনামিকা পারভীন ভেতরে যেতে গিয়েও ফিরে আসেন নিজের ঘরে। বুকটা জুড়ে বড্ড যন্ত্রণা ছেয়ে গিয়েছে। সম্পদ, অধিকার, মূল্যায়ন, এই সবে লোক কখন তাকে নিঃস্ব করে দিয়েছে তা সে নিজেও বুঝে উঠতে পারেননি। তার নিজের ছেলেটা অবধি তাকে মা বলে ডাকে না। আর কি বা আছে তার জীবনে? অনামিকা পারভীন চোখের পানি মুছে ভাইয়ের ছবিটার সামনে গিয়ে দাঁড়ায়। অপরাধ বোধে মাথা নুয়ে আসছে তার। ক্ষমা করিস ভাইজান, আমি বড্ড অন্যায় করে ফেললাম তোর সাথে, তোর মেয়ের সাথে, আমার নিজের পেটের সন্তানের সাথে। আমাকে কি কেউ ক্ষমা করবে? অনামিকা পারভীন পুনরায় হো হো করে কেঁদে ওঠেন। ক্ষমা শব্দটা তার জন্য বড্ড দামি মনে হচ্ছে। এর মূল্য পরিশোধ করার সামর্থ্য তার নেই। অনিকেত বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। পা দুটো নিচে ঝুলছে। হাতে তাদের অতি মূল্যবান একটা ছবি। ছবিতে জল জল করছে তিনটে মুখ। মাঝে প্রত্যয় একপাশে, যারা অন্য পাশে সে নিজে। কলেজের প্রথম দিনে তোলা ছবি এটা। তখন তারা অস্ট্রেলিয়াতে থাকত। অনিকেতের চোখের কোণ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। অতীতের পাতা হাতড়ে খুঁজতে থাকে যারার অস্তিত্ব, যারা পারমিতার আগের ঘরের সন্তান। পারমিতার স্বামী একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তিনি অ্যাসান গ্রুপেই জব করত।
স্বামী মারা যাওয়ার পর নিঃস্ব পারমিতা এবং তার সদ্যজাত সন্তানকে বন্ধুত্বের খাতিরে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন ইসরাক এহসান। প্রত্যয় তখন ছোট্ট পারমিতা থাকলে তার জন্য সুবিধা হবে। দুজনের বয়সের তেমন পার্থক্য ছিল না বললেই চলে। প্রত্যয় অনিকেত যারা তিনজনই সমবয়সী হওয়ার খাতিরে তিনজনের বেড়ে ওঠা প্রায় একসাথেই। সেই ছোট্ট কালেই তাদের একসাথেই বিদেশেই বড় হয়েছে। অভিভাবক বলতে তারাই ছিল একে অপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অনিকেত শুরু থেকেই মিষ্টি প্রাণবন্ত চমৎকার মেয়ে যারাকেই পছন্দ করত। নানা ইশারা ইঙ্গিতে তাকে বুঝিয়ে দিলেও যারা এক কথায় হেসে উড়িয়ে দিত। তার ভাষ্য মতে সেই রগজটা জিদ্দি মতন অনিকেতকে শুধু বন্ধু হিসেবেই দেখে। সে তো তখন মায় আবদ্ধ নিষিদ্ধ এক পুরুষের প্রতি। শান্ত শিষ্ট মেপে যোগে চলা তার নিষিদ্ধ পুরুষ প্রত্যয় এহসান, যে সম্পর্কে তখন তার স্টেপ ব্রাদার। যারা যে এই মোহ থেকে বার হতে চায়নি এমন নয়, তবে সে যতবার এই আসক্তিকে দূরে সরাতে চেয়েছে ততবারই সুদর্শন সেই প্রিয় পুরুষের সাথে আরো বেশি জড়িয়ে গিয়েছে। অনিকেত শুরু থেকে যারার প্রত্যয়কে ভালো লাগার বিষয়টা জানত। যারার সামনে সামনে মানলেও ভেতরে ভেতর প্রত্যয় হয়ে উঠে তার প্রিয় বন্ধু থেকে চির অপ্রিয় ব্যক্তিত্ব। যদি এই আবেগটা সে বরাবরই নিজের মধ্যে লুকিয়েই রাখত, তখনও তাদের তিনজনের সম্পর্ক বেশ স্বাভাবিক। অনিকেতের মনে কোথাও আশা ছিল প্রত্যয় হয়তো যারাকে মানবে না, তখন হয়তো সব ভুলে যারা তার কাছেই ফিরে আসবে। তবে এই সব থেকে অজানা প্রত্যয় হঠাৎ এক কনফারেন্সে বাংলাদেশে ফিরে তারপর হঠাৎই খুঁজে পায় তার মাকে। তারপর বাবার সাথে দ্বন্দ্ব। বাবাকে ছেড়ে মাকে নিয়ে মির্জা বাড়িতে চলে যাওয়া, সবকিছুতে যারা বড্ড ভেঙে পড়ে। প্রত্যয়কে হারানোর ভয়টা যখন মাথায় জেঁকে বসে সেও ফিরে আসে বাংলাদেশে। উদ্দেশ্য তার প্রিয় পুরুষকে সবটা জানাবে, মানতে না চাইলে জোর করে মানাবে, তারপর তার সাথেই থেকে যাবে। তারা তো নিজের মায়ের বা একই পিতার সন্তান নয়। তবে এখানে ফিরে যারার পৃথিবীটাই যেন উলটপালট হয়ে যায়। তার প্রিয় পুরুষ তখন অন্য কারো ভালোবাসায় মত্ত, শুধু তাই নয়, সে ওই নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নও দেখে ফেলেছে। শুধু স্বপ্নই নয়, অলরেডি হয়তো খুব তাড়াতাড়ি তা বাস্তবতাও পেয়ে যাবে। মাহেনুরের প্রতি প্রত্যয়ের ভালোবাসা তাকে নিঃস্ব করে দেয়, তবে তার ভালোবাসা তাদের মাঝে বাদ সাজতেন দেয় না। তার না বলা কথাগুলো না বলায় রয়ে যায়। সে শুধু হাসি মুখে ছোট্ট করে প্রত্যয়কে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে আবারও ফিরে যায় নিজের ঠিকানায়। অনিকেত তখনও তার সাথেই ছিল। বুকে কিছুটা আশা এখন হয়তো যারা তাকে ভালোবাসবে, হয়তো প্রত্যয়কে ভুলে গিয়ে তাকে গ্রহণ করবে। তবে নিজের প্রিয় পুরুষের চোখে অন্য নারীর প্রতি ভালোবাসা, মায়া সে সহ্য করতে পারে না, ভবিষ্যতেও পারবে না। সেদিনই যারা এক নিষিদ্ধ পুরুষের আসক্তি থেকে মুক্তির জন্য এক নিষিদ্ধ পথ বেছে নেয়। এক মুহূর্ত চিন্তা না করেই নিজের হাতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। অনিকেত যখন ফিরে আসে তখন চোখে ভাসে ফ্লোরে পড়ে থাকা রক্তাক্ত যারা, আর তার পাশে পড়ে আছে রক্ত মাখা একখানা চিঠি। সে ছুটে এসে যারার প্রাণহীন দেহখানা বুকে জড়িয়ে নেয়। সেই মুহূর্তে সে অনুভব করে যারার সমস্ত অস্তিত্ব যেন তার মাঝেই বিলীন হয়ে গেল। তারপর সে তার সেই অস্তিত্ব জুড়ে অবশিষ্ট রয়ে যায় প্রত্যয়ের প্রতি কেবলই রাগ, ক্ষোভ আর হিংস্রতা। সেও মনে মনে শপথ নিয়ে নেয়, যারা মৃত্যুর একমাত্র কারণকে সে ভালো থাকতে দেবে না। অনিকেত ক্রূর হেসে চিঠিখানা বার করে, যারার রেখে যাওয়া অন্তিম স্মৃতি যেখে সে অগোছালোভাবে ছোট্ট করে লিখে রেখেছে তার হৃদয়ের শেষ বেকুলতা। প্রিয় পুরুষ, এরপরও যদি আমি বাঁচতে চাই তবে রোজ রোজ তোমার পাশে অন্য নারীকে দেখে একটু একটু করে মরতে হবে। মরতেই যখন হবে তখন এত কষ্ট পেয়ে কেন মরব? মৃত্যুটাকে আরেকটু সহজ আর আনন্দদায়ক করে দিয়ে এখনই চলে যাচ্ছি। নিজেকে কঠিন জীবনের হাত থেকে দ্রুত মুক্তি দিয়ে যাচ্ছি। ভালো থেকো ভালোবাসা নিয়ে। ইতি। অন্তিম আমি। অনিকেতের চোখটা ছলছল করে উঠে, তার গোটা জীবনটাতে কেউ তাকে বোঝেনি। না তার বাবা, না তার মা। বাবা কখনো তার মাঝে কোনো গুণ দেখেনি, না তাকে ভালোবেসে একটু কাছে টেনেছে। সে যদি ভালোবাসা, যত্ন নামক বস্তু পেয়ে থাকে তবে তা দিয়েছে যারা।
সেই তো পৃথিবীতে একমাত্র মানুষ ছিল যে তাকে বুঝতো, অথচ সেও হারিয়ে গেল। প্রত্যয় তাকে তার কাছ থেকে কেড়ে নিল, সারা জীবনের জন্য তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল। অনিকেতের চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। এই জীবনে তো সে সুখ পায়নি, ভালোবাসা পায়নি, তবে তার চির প্রতিদ্বন্দ্বী কেন পাবে? সে যা পায়নি তা প্রত্যয় কেন পাবে? প্রত্যয়ই তো দায়ী সবকিছুর জন্য, তবে সে কেন ভালো থাকবে? মস্তিষ্কের কোথাও অনিকেতের এখনো কয়েকটা প্রশ্ন উকি দেয়। প্রত্যয়ের কি সত্যিই দোষ ছিল? সে যদি যারাকে মেনে নিত তবে হয়তো সে বেঁচে থাকত, কিন্তু তাতে সে নিজে কি খুশি হতে পারত? তখনও কি প্রত্যয়কে সে ঘৃণা করত না? এরই মাঝে মোবাইলে একটা কল আসে। পারমিতা আন্টি। সকল প্রশ্নকে দূরে ঠেলে সে কলটা রিসিভ করে। পারমিতা উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, প্রিয়তা কোথায়? কোনো খবর জানো? আমি কেন শুনলাম সে বাংলাদেশে? সে কি করে আমার সাথে কথা বলল? শোনো অনিকেত, তোমার হেরে যাওয়ার অর্থ কি তা তুমি জানো? অনিকেত কোনো উড় করে না, বরং পারমিতাই পুনরায় বলে ওঠে, তোমার হেরে যাওয়ার একটাই অর্থ, তোমার ভালোবাসা মিথ্যে। তুমি সত্য ভালোবাসোনি, সত্য ভালোবাসার জোর কখনো তাকে হারতে দেয় না। শহর থেকে প্রায় 157 কিলোমিটার দূরের এক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে প্রত্যয়। অফিস থেকে বার হতেই একটা আননোন নাম্বার থেকে একটা টেক্সট পায় সে। টেক্সটটা সিন করতেই চোখে ভেসে ওঠে কয়েকটি লাইন। ভদ্রমহিলার শেষ ইচ্ছে তার সন্তানকে একবার বুকে জড়িয়ে ধরবে। আমার মা কখনো আমার কাছে এমন আবদার করেনি, করলে হয়তো তাকেও ফিরিয়ে দিতাম না, যেমনটা আপনার মাকে ফেরাতে পারলাম না। তার সাথে সেখানে একটা লোকেশন চোখে পড়ে। প্রত্যয়ের কেন যেন অস্থির লাগে। লোকেশনটা কার? মায়ের নয় তো? নাকি এটা কোনো ফাঁদ? একটু খোঁজ নিতেই জানতে পারে এটা একটি হাসপাতালের লোকেশন। সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ছুট লাগায় মায়ের উদ্দেশ্যে। পিয়াসকেও সঙ্গে নেয়। পরিকল্পনা অনুযায়ী পিয়াস ফোর্স নিয়ে কিছুটা দূরে অপেক্ষা করবে আর প্রত্যয় যাবে ভেতরে। কোনো সমস্যা হলে সিগন্যাল পাওয়া মাত্র পিয়াস আসবে ভাইকে বাঁচাতে। প্রত্যয়ের মনটা কেমন অস্থির অস্থির লাগছে। কেন যেন মনে হচ্ছে এখানে মাকে পাওয়া যাবে। প্রত্যয় চটজলদি হাসপাতালে প্রবেশ করে। গোটা শুনশান নীরবতা বিরাজ করছে। প্রত্যয় ভেতরে প্রবেশ করতেই একজন গেটম্যান তাকে আটকায়। কে আপনি? কি চাই এখানে? প্রত্যয় ভ্রু কুঁচকে তাকায়, তবে চতুরতার সাথে উড় করে। হাসপাতালে যখন এসেছি ডাক্তার দেখাবো বলেই এসেছি। সরি, আজ ডাক্তার নেই। কেন? এটা হাসপাতাল নয়। প্রত্যয় আরো কিছু বলতে যাবে, তারে মাঝে একজন মাঝবয়সী ডাক্তার এগিয়ে আসে। প্রত্যয়কে দেখে গার্ডকে সরে যেতে বলে, আপনি নিশ্চয়ই প্রত্যয় অ্যাসান। ভেতরে চলুন। প্রত্যয় ভ্রু কুঁচকে তাকায়। শরীরে ইন্দ্রিয়গুলো তাকে ইঙ্গিত দিচ্ছে, কোনো বিপদ হবে না তো? প্রত্যয় সে সবে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। যদি বলি আমি প্রত্যয় নই? সমস্যা নেই, আমি আপনাকে চিনি। প্রত্যয় চেহারায় গাম্ভীর্য এনে তার সাথে পা বাড়ায়। গোটা হাসপাতালটাই খালি। সে যথেষ্ট সতর্কতার সাথে এগিয়ে যায়। ডাক্তার মর্তুজা তাকে একটি রুমের সামনে এনে দাঁড়া করিয়ে দেয়। আসলে হাসপাতালটা একজনের জন্যই বুকআউট করা হয়েছে। প্রত্যয় কোনো জবাব দেয় না। সে একদৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। ডাক্তার মর্তুজা প্রত্যয়কে আরেকটু ইঙ্গিত দিয়ে বলে ওঠে, ভেতরে আপনার মা আছেন। অনেকটা জার্নি করে এসেছেন বিধায় ক্লান্তিতে ঘুমিয়েছেন। খানিক অসুস্থ ও বটে, তবে চিন্তার কোনো কারণ নেই, তেমন সিরিয়াস নন। প্রত্যয় চোখ দুটো বন্ধ করে নেয়। চোখে চিক চিক করছে পানি। সে দম ছাড়ে। কোনো কথা না বাড়িয়ে ধরফরিয়ে ভেতরে প্রবেশ করে। কেবিনে প্রিয়তা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। প্রত্যয় মায়ের হাতটা ধরে ধপ করে বসে পড়ে। ডুকরে কেঁদে ওঠে। মুহূর্তে নিজেকে সামলেও নেয়, পাছে যদি মা জেগে যায়। মাঝে কেটে গিয়েছে ঘণ্টাখানিকেরও বেশি সময়। প্রিয়তা ধীরে সুস্থে চোখ খোলে। চোখের সামনে ছেলেকে দেখে ঠোঁট চওয়া করে হেসে দেয়। দ্রুততার সাথে উঠে বসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে প্রিয়তা।
প্রত্যয় এবার সজোরে কেঁদে প্রিয়তা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। এখন যদি আমি মরে গেলেও শান্তি পাব, অন্তত ছেলেকে দুচোখ ভরে দেখতে তো পারলাম। প্রিয়তার কথায় প্রত্যয় কি ওর করবে ভেবে পায় না। এই মাকে খোঁজার জন্য সে কত কি না করেছে। প্রত্যয় নিজেকে স্বাভাবিক করে। মাথায় ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, মাকে এখানে কে আনলো? প্রত্যয় মায়ের হাতটা নিজের হাতের মধ্যে নেয়। তোমাকে এখানে কে এনেছে? প্রিয়তা ভাবুক হয়ে ওর করো। ওহ, ওই ছেলেটা কোথায়? প্রিয়, ওকে ডাক। ও আমার ইচ্ছে পূরণ করেছে, ওকে একটা ধন্যবাদ দিই। ডাক ওকে। প্রত্যয় ভ্রু কুঁচকে তাকায়। কোন ছেলে? কার কথা বলছো? তারপর পকেট থেকে ফোন বার করে অনিকেতের ছবিটা বার করে মায়ের সামনে ধরে। কোথাও মনের মধ্যে আশা ছিল হয়তো অনিকেত নিজের ভুলটা বুঝবে হয়তো। এই ছেলে? প্রিয়তা নাকচ করে দেয়। না না, এই নয়, ওই ছেলেটা যে কথায় কথায় বলে আমাকে কেউ ভালোবাসে না, ওই ছেলেটা। ওকে ডাক। প্রত্যয় এবার হতম্বের মতো তাকায়। এসবে আবার কে জড়িয়ে আছে? এরই মাঝে ফোনটা বেজে ওঠে। পিয়াস কল করেছে। হয়তো ভাইয়ের খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে আছে। প্রত্যয় পিয়াসকে এগিয়ে আসতে বলে। বাকি রহস্য পরে বার করা যাবে, আগে মাকে নিরাপদে সরিয়ে নিতে হবে। পিয়াস প্রথমবারের মতো তার বড় মাকে সামনাসামনি দেখল। তবে প্রিয়তা পিয়াসকে চেনে। প্রিয়র কাছেই শুনেছে পিয়াসের কথা, দেখেছেও। প্রত্যয় কোন রকম ভনিতা ছাড়াই মাকে নিয়ে রওনা হয় অ্যাসান ম্যানশনের দিকে। প্রিয়তা বড্ড অস্থির হয়ে উঠেছে। এত বছর পর স্বামী নামক লোকটার মুখোমুখি সে হতে চায় না, তবে তাকে হতে হবে। সবটা জানাতে হবে। শারীরিকভাবে সে অসুস্থ নয়, তবে মানসিকভাবে বড্ড ভেঙে পড়েছে। যদিও সে জানত না তাকে এতদিন ধরে ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছিল, তবে শেষ অবধি বেশ আন্দাজ করে নিয়েছিল সবটা। পিয়াস নিজের মায়ের কাণ্ড কারখানা সম্পর্কে কিছুটা জানে, তবে সবটা প্রত্যয় তাকে জানায়নি। নয়তো ছেলেটা মর্মেই মরে যাবে। বহু সময় পার করে তারা অ্যাসান বাড়ির সামনে এসে দাঁড়ায়। প্রিয়তার হাত পা কাঁপছে, থরথরিয়ে কাঁপছে সে। এত বছর পর এ বাড়িতে প্রবেশ করবে, লোকটার মুখোমুখি হবে, সবটা জানাবে। তারপর কি হবে? লোকটা নিশ্চয় তার কাছে ক্ষমা চাইবে, কিন্তু প্রিয়তা তাকে ক্ষমা করবে না। সে স্বামী হলেও কখনো স্বামীর দায়িত্ব পালন করেনি, বিশ্বাস করেনি। তার কোনো যোগ্যতা নেই স্বামী হবার। প্রিয়তা কিছুতেই ক্ষমা করবে না তাকে। সবটা জানিয়ে চুপচাপ ছেলের হাতখানা ধরে বেরিয়ে আসবে। ছেলে আসতে না চাইলেও জোর করে ধরে নিয়ে আসবে। প্রত্যয় মায়ের হাত জড়িয়ে বলে ওঠে, ভেতরে চলো মা। মুহূর্তেই প্রিয়তার সর্বশরীর যেন কেঁপে ওঠে। পারমিতা যদি ছেলেদের ক্ষতি করে? সে তো মানুষ নয়, পয়সার লোভে এক পিশাচিনী হয়ে গিয়েছে। প্রত্যয় হাত বাড়িয়ে তাকে আশ্বস্ত করে, তোমার ছেলে। তারপর পিয়াসকে লক্ষ্য করে বলে ওঠে, তোমার ছেলেরা তোমার সঙ্গে আছে। পিয়াস খানিকটা খুশি হয়। বড় মায়ের অপর হাত ধরে, সত্যি বলছি বড় মা, আমরা তোমার সঙ্গে আছি, ভয় পেও না। আচমকা এসাম বাড়িতে একটি ছোটখাট ঝড় বয়ে যায়। ইসরাক এহসান নিজের মৃত স্ত্রীকে হঠাৎ সামনে দেখে ভড়কে যান, তবে ভয় পান না। হৃদয়ের কোথাও না কোথাও তার এতটুকুন বিশ্বাস ছিল, প্রিয়তা মারা যায়নি। হয়তো প্রত্যয় ঠিকই তাকে ফিরিয়ে আনবে। ইসরাক এহসান প্রিয়তার দিকে এগিয়ে যেতে নিলে প্রিয়তা হাত বাড়িয়ে থামিয়ে দেন। তারপর এক নাগারে গড়গড় করে শুরু থেকে শেষ অবধি বলে তবেই থামেন। সেখানে তাদের প্রেম এবং বিচ্ছেদের সম্পূর্ণ গল্পটাই ছিল। পারমিতা ও সবটা শুনল আর ক্রূর হাসল, তবে ভদ্রলোক কেবল ঠায় দাঁড়িয়ে আছেন, যেন তিনি শোকে পাথর হয়ে গিয়েছেন। ইসরাক এহসান প্রিয়তার সামনে ধপ করে বসে পড়ে। পারলে তিনি এক্ষুনি স্ত্রীর পা জড়িয়ে ধরবেন, তবে প্রিয়তা সরে এসেছে। ছেলের সামনে এই ব্যবহার তার মোটেও পছন্দ হল না। পারমিতা চেঁচিয়ে উঠে এসে, ইসরাক তুমি ভুল করছো। ইসরাক এহসান একইভাবে বসে আছেন, চোখ মুখে অনুশোচনা আর হৃদয় আগুন।
পারমিতা পুনরায় বলে ওঠে, পিয়াস তোমার বাবাকে বোঝাও এই মহিলা তার অতীত, আমি বর্তমান। আমিই তার জান মালের মালকিন। পিয়াস কাট কাট স্বরে উড় করে, আপনার পক্ষ নিলে আমার জাত যাবে। এখন আর গলা উঁচিয়ে কথা বলবেন না দয়া করে। নিজের অপরাধ স্বীকার করে চলে যান। বাহিরে পুলিশ অপেক্ষা করছে, অ্যাটেম্প টু মার্ডার সহ সরাসরি খুনের সাথে জড়িত আপনি। আপনার মতো লোভী মহিলাকে মা ভাবতেও ঘৃণা লাগছে। পিয়াস কান্নায় ভেঙে পড়ে। প্রিয়তা পিয়াসকে নিজের কাছে টেনে নেয়। পারমিতা আর সহ্য করতে পারছে না। এই পরাজয় সে মানতে পারছে না। অন্তর পুড়ে খাক হয়ে যাচ্ছে। সবটা কি সুন্দর, তার হাতে ছিল পয়সা, ব্যবসা, সম্পত্তি, এমনকি ইসরাকও। সে প্রিয়তার সুখ ও নিজের করে নিয়েছিল, অথচ দিন শেষে সবটা কেমন করে যেন আবার প্রিয়তার কাছেই ফিরে গেল। শুধু সবটা নয়, সবটার চেয়ে বেশি। তার নিজের পেটের ছেলেও তাকে অস্বীকার করে, ওই মহিলাকে মা ডাকছে। পারমিতা গর্জে ওঠে, বড় ভুল করে ফেলেছি প্রত্যয়, আমার উচিত ছিল তোমাকে ছেলেবেলাতেই গলা টিপে খুন করা, তাহলে আজকে এই দিন আমায় দেখতে হতো না। তবে ওই যে কোলে পিঠে বড় করলাম, মাতৃত্ববোধ মাথায় চড়ে বসলো, তাই পারলাম না। তবে এবার পারব। কথাটা বলা মাত্র ইসরাক এহসান তেরে এসে তাকে সপাটে চড় বসিয়ে দিলেন। লোভী দজ্জাল মহিলা, আমার ছেলে ছিল বলেই তোকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, প্রতিদান কি দিলি তুই? তোর মতো মহিলার ঠাঁই এই বাড়িতে নেই। আমি নিশ্চিত করব তুই যেন কখনো কালকুঠুরি থেকে বার না হতে পারিস। বাকি জীবন সেখানেই পচে মরবি। জেলের চার দেয়ালে বসে আমার টাকার হিসাব গুনবি। পারমিতা ছল ছল চোখে স্বামীর দিকে তাকায়, মুখে ক্রূর হাসি। আমি সারা জীবন আপনার সঙ্গ দিয়েছি, তার প্রতিদানে এটা আমার প্রাপ্য? স্বার্থপর পুরুষ মানুষ, তুই ছলনা করেছিস, পাশে তো থাকিসনি। এত টাকার বিলাসিতা সব তো আমার টাকাতেই। এর চেয়ে বেশি ঘৃণা তুই ডিসার্ভ করিস। বাবা মায়ের এই সব কথোপকথনে গোটা সময়টা প্রত্যয় চুপ ছিল। পারমিতা একবার গোটা বাড়িটাতে চোখ বুলাই, সেখানে দাঁড়ানো প্রতিটা লোকের দিকে চোখ বুলায়। শেষবারের মতো সবাইকে দেখে নিয়ে তিনি দ্রুত পায়ে নিজের ঘরে চলে যায়। পেছনে ফেলে যায় কন্দনরত স্বামী, যে কিনা প্রিয়তার কাছে একটু খানি ঠাঁই পাওয়ার জন্য তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। পারমিতা বাঁকা হাসে, প্রত্যয়ের মুখটা দেখে নেয়। ঘৃণা আর রাগে মনে মনেই কোবার তার বুকে ছুঁড়ে চালিয়ে দেয়। তারপর ঘরে গিয়ে সজোরে দরজাটা ভিড়িয়ে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে কাউকে কল করে। আমি হেরে গিয়েছি, তুমি হেরে যেও না। আমি জানি আমার মতো তোমার ভালোবাসা ফুটবল নয়। ওকে শেষ করে দাও। প্রায় ভোর 5টা নাগাদ শশী নিচে নেমে আসে। সবেই সে ফজরের নামাজ আদায় করেছে। অন্যদিন হলে সে হয়তো একটু ঘুমিয়ে নিত, তবে আজ ইচ্ছে করছে না। সারা রাত সে কান্নাকাটি করেছে। তার দরুন মাথাটাতে বড্ড যন্ত্রণা করছে তার। নিচে নামার উদ্দেশ্য 1 কাপ কফি বানানোর। কফি খেলে নিশ্চয়ই ভালো লাগবে। সে নিচে নামতেই লক্ষ্য করে সোফায় গুটি সুটি মেরে শুয়ে আছে অপূর্ব। শশী ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। একবার তার মুখখানা দেখে নিয়ে চোখ ফিরিয়ে নেয়। হাঁটা ধরে রান্নাঘরের দিকে। এত সকালে উঠলে যে? অপূর্বর কথায় শশী চমকায়। সে ভেবেছিল অপূর্ব ঘুমিয়ে আছে হয়তো। সে পুনরায় তার দিকে এগিয়ে যায়। আপনি ঘুমননি? অপূর্ব হেসে উড় দেয়। ঘুম আসছিল না, তাই বাগানে গিয়েছিলাম, একটু আগে ফিরলাম। অপূর্ব চট করে উঠে বসে। শশী মৃদু কণ্ঠে প্রশ্ন করে, কফি খাবেন? অপূর্ব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর নাবোধক মাথা নাড়ে। শশী স্পষ্ট লক্ষ্য করে অপূর্বর চোখ মুখ কেমন অন্ধকার হয়ে আছে। কালকের ঘটনাটার লেস হয়তো এখনো কাটেনি। অপূর্ব পুনরায় বলে উঠে, কফি নয়, পায়েস খাবো। বানিয়ে দিবি? শশী ভ্রু কুঁচকে তাকায়। পায়েস এখন এত সকালে? অপূর্ব মাথা নাড়ে। এত সকালে কেউ পায়েস খায়? অপূর্ব মুখটা থমথমে করে উড় করে।
আজ আমার জন্মদিন শশী। কেউ কখনো আমার জন্মদিন মনে রাখেনি, না মা না বাবা। তুই ব্যতীত কেউ নয়। আজ তুইও ভুলে গেলি। হয়তো এই পৃথিবীতে আমার প্রয়োজন এবং প্রিয়জন দুটোই ফুরিয়ে গেল। এবার আমার শেষ হবার পালা। অপূর্ব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাঁটা ধরে নিজের ঘরের দিকে। তারপর ঠাস করে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। কিৎপরিমাণ সময় পরই প্রত্যয় ও ঘরে প্রবেশ করে। ঘরের দরজা বন্ধ থাকায় একরকম ভেঙেও প্রবেশ করে তারা। তবে তাকে ভেতর সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখে সে মোটেও অবাক হয় না। যেন প্রত্যয় এমন কিছু পূর্বেই আন্দাজ করে ফেলেছিল। সে দ্রুত পায়ে পারমিতার কাছে চলে যায়। পিয়াসের সহায়তায় তাকে সেখান থেকে নামিয়ে আনে। এখনো বেঁচে আছে। গাড়ি বার কর পিয়াস। পিয়াস চোখ মুখ শক্ত করে উড় করে। প্রয়োজন নেই। প্রত্যয় ধমকায়, আছে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হয়। পারমিতা মারা তো যায় না, তবে তার চেয়েও বেশি কিছু হয়। মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে কিছুটা অকেজো হয়ে গিয়েছে। স্নায়ুগুলো কাজ করছে না, ফলাফল সর্বাঙ্গ অবশ হয়ে গিয়েছে। বর্তমানে সে একজন জিন্দা লাশ। টানা 6 ঘন্টা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকে পড়ে থেকে শেষমেশ সে বেঁচেই যায়। তবে এমন জীবন যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সে সবটা দেখবে, বুঝবে, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারবে না। এই গোটা সময়টা পারমিতার সাথে হাসপাতালে কেবলমাত্র প্রত্যয়ই উপস্থিত ছিল। পিয়াস তাকে হাসপাতালে দিয়েই পুনরায় চলে এসেছে। মাকে সে ভালোবাসে না, তাই তার প্রতি দায়িত্ববোধ কাজ করছে না তার। ইসরাক এহসান তার মুখ অবধি দেখতে চান না। প্রায় ভোর রাতের দিকে সে বাড়ি ফেরে। গোটা বাড়ি স্তব্ধতায় ঘেরা। প্রত্যয় এগিয়ে যেতেই লক্ষ্য করে একটা ছায়া অবয়ব। প্রত্যয় একটা দীর্ঘ শ্বাস ফেলে সেদিকে এগিয়ে যায়। উনি এখনো বেঁচে আছেন। পিয়াস কথাটা শোনা মাত্র হাউমাউ করে কেঁদে উঠে। সারাদিন কঠিন হয়ে থাকলেও এই মুহূর্তে সে সকল কঠোরতার বাঁধ ভেঙে গিয়েছে। প্রত্যয় ভাইকে আলিঙ্গ করে। যা হয়েছে ভুলে যা। আপাতত সে তোর মা। পিয়াস মাথা নাড়ে। যার অর্থ না সে কিছুতেই ভুলতে পারবে না। তারপর সে চলে যায়। প্রত্যয় অবাক চোখে তার চলে যাওয়া দেখে নেয়। ভোর আজান কানে ভেসে আসে। সে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দেয়। এত কিছুর মাঝেও সে শান্তি পাচ্ছে না। কারণটা মাহেনুর। আজ যদি মাহেনুর তার হতো, তবে এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ হতো। প্রত্যয় বিছানায় গা এলিয়ে চোখ বুজে নেয়। প্রায় 9টা নাগাদ অপূর্ব নিচে নামে। এতটুকুন সময় সে ঘুমিয়েই ছিল বটে। অপূর্ব নিচে নামতেই অনামিকা পারভিন হন্তদন্ত হয়ে ছেলের কাছে যায়, তাকে খানিক ইতস্তত নিয়েই জড়িয়ে ধরে। মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, শুভ জন্মদিন আব্বা, আমি চাই তুমি সুখী হও। অপূর্ব কিছুক্ষণ মাকে দেখে নেয়। মুচকি হাসে। বহুদিনের ইচ্ছে তার আজ পূরণ হলো। আপাতত জীবনে আর কোনো আফসোস রইল না তার। সে চেয়ার টেনে টেবিলে বসে পড়ে। শশী কোথা থেকে বাটি হাতে এগিয়ে আসে। তার দিকে পায়েস এগিয়ে দেয়। অপূর্ব পুনরায় হাসে। বাটিটা কাছে টেনে নিয়ে এদিক সেদিকে দেখে। আশপাশটা চোখ বুলাই। মলিন কণ্ঠে প্রশ্ন করে বসে, মাহেনুর কোথায়? ছেলের প্রশ্নে অনামিকা পারভিন একটু ব্যথিত হয়। কণ্ঠে কাঠিন্য ভাব এনে উড় করে। ও মেয়ের কোনো ঠিক ঠিকানা আছে? মাথা খারাপ মেয়ে একটা, সকাল হতে না হতেই বেরিয়ে গিয়েছে। অপূর্ব কঠিন স্বরে বলে ওঠে, কখন গিয়েছে? কোথায় গিয়েছে? তারপর শশীর দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে বলেছিলাম না খেয়াল রাখতে? বাড়ি নেই ও। শশী না বোধক মাথা নাড়ে। অপূর্ব চট করে উঠে পড়ে দৌড় দেয় নিজের ঘরের দিকে। মিনিট খানিক পর হন্তদন্ত হয়ে গাড়ির চাবি হাতে বেরিয়ে যায়। পেছনে ফেলে যায় অনামিকা পারভিনের পিছু ডাক আর ছলছল চোখে তাকিয়ে থাকা শশীর একজোড়া ভিজে ওঠা চোখ। প্রত্যয় সবে ঘুমিয়েছিল, হঠাৎ মোবাইলের রিংটোনে ঘুম ভাঙে তার। ফোনটা কানে ধরতেই কারো কর্কশ কণ্ঠ প্রতিধ্বনি শোনা যায়।
কেউ একজন বিকট শব্দ করে বলে ওঠে, যা আমি পাইনি তা তুই কেন পাবি? আমি যেমন ভালোবাসা হারিয়ে কষ্টে আছি তুইও থাকবি, আজই সবটা শেষ করে দেব। তারপর ফোনটা কেটে যায়। প্রত্যয় বিছানা থেকে লাফিয়ে ওঠে। সারা শরীরে তার কাঁপন ধরিয়ে দিয়েছে সামান্য কয়েকটা বাক্য। অনিকেত। ফোনটা অনিকেত করেছিল। কি বলল ও? কেন বলল? অনিকেতের বলা বাক্যগুলো হজম করতে তার কয়েক সেকেন্ড লাগলো মাত্র। সে কি কোনোভাবে মাহেনুরের ক্ষতি করতে চাইছে? প্রত্যয়ের আর বুঝতে বাকি থাকে না, সে সময় নষ্ট না করে উঠে দাঁড়ায়, মাহেনুরের গলায় থাকা লকেটের লোকেশনটা প্রথমে পিয়াসের কাছে সেন্ড করে, তারপর নিজেও সেটা ট্র্যাক করে বেরিয়ে পড়ে কয়েক মুহূর্তের মাঝে পৌঁছে যায়। এটা সেই হাসপাতালের লোকেশন যেখানে প্রিয়তাকে রাখা হয়েছিল। প্রত্যয় সেখানে প্রবেশ করতেই কয়েকজন গার্ড তাকে ঘিরে ধরে। তারপর একরকম তাকে ভেতরে নিয়ে যায়। ভেতরে 2-3 জন লোক আর অনিকেত। মাহেনুর ঘরের এক কোনায় বেহুশ অবস্থায় পড়ে আছে। কপাল চুইয়ে রক্ত পড়ছে। প্রত্যয় কোনো কিছুর তোয়াক্কা না করেই সেদিকে এগিয়ে যায়। মাহেনুর করে বুকের মধ্যে টেনে নিয়ে পালস রেট চেক করে। একটু ধীর গতিতে চললেও তেমন ক্ষতি তার হয়নি। প্রত্যয় দম ফেলার পূর্বেই প্রচণ্ড জোরে তাকি লাথি বসিয়ে দেয় অনিকেত। প্রত্যয় ছিটকে দূরে গিয়ে পড়ে। ব্যথাতুর দৃষ্টিতে তাকায় অনিকেতের দিকে। অনিকেতের চোখে মুখে উচ্ছ্বাসের হাসি। প্রত্যয় বাঁকা হেসে উড় করে। আমি কষ্ট পেলে তুই খুশি? অনিকেত গোতা মুখে তাকিয়ে আছে। হয়তো। তবে মেরে দে। তোকে মারলে তুই কষ্ট পাবি? না তো। তবে কষ্ট কখন পাবি জানিস? যখন ও মরবে। মাহেনুরের দিকে আঙ্গুল ইশারা করে। প্রত্যয়ের চেহারা মুহূর্তেই কাঠিন্যে ছেয়ে যায়। সে উঠে দাঁড়ায়। লোজ দুটো তাকে ঘিরে ধরতেই প্রত্যয়ের কঠিন হাতের ঘুষির সামনে টিকতে পারে না। অনিকেত বন্দুক তাক করে। প্রত্যয় থেমে যায়। হাঁটু ভাঁজ করে বসে পড়ে। নরম স্বরে উড় করে, আমি কখনো তোর মতো ছিলাম না। তুই তো খারাপ নয় অনি, তবে তবে এমন কেন হয়ে গেলি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। অনিকেত খানিক ক্ষণের জন্য স্তব্ধ হয়ে এগিয়ে যায় প্রত্যয়ের দিকে। প্রত্যয় নরম কণ্ঠে পুনরায় বলে ওঠে, যারা শুধুমাত্র আমার বোন। আমি ওকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখিনি। আর যদি দেখতাম তবে কি খুব ভালো হতো? তুই খুশি হতি? অনিকেতের হাত কাঁপে। প্রত্যয়ের বলা প্রতিটি কথা যে মিথ্যে নয় সে তা খুব ভালো করেই জানে। খানিকটা কাছে আসতেই প্রত্যয় অনিকেতের হাত চেপে ধরে। বন্দুকটা হাত থেকে ছিটকে কিছু দূর পড়ে যায়। দুইজনের মাঝে ধস্তাধস্তি আরম্ভ হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অনিকেত প্রত্যয়ের বাহুতে ছুরি বসিয়ে দেয়। মাহেনুরের সবে সবে সেন্স আসতেই সে ছুটে আসে রক্তাক্ত প্রত্যয়ের দিকে। প্রত্যয় পরিস্থিতি সামলে ওঠার পূর্বেই অনিকেত তাকে ধরে ফেলে। সর্বশক্তি দিয়ে তাকে ছুঁড়ে মারে। মাহেনুর খানিক দূরে গিয়ে লোহার টেবিলের সাথে মাথায় বাড়ি খেয়ে পড়ে যায়। প্রত্যয় মাহেনুর কাছে নিলে অনিকেত ছাড়া পেয়ে বন্দুকটা হাতে তুলে নেয়। খানিক হেসে উচ্চ স্বরে চেঁচিয়ে ওঠে, আমি হারিনি, আমার ভালোবাসাও হারেনি। তারপর পর কয়েকবার ট্রিগার প্রেস করে। প্রত্যয়ের চোখ আপনা আপনিই বন্ধ হয়ে আসে। তবে সে কোনো ব্যথা অনুভব করে না। চোখ খুলতেই সে অবাক হয়ে তাকায়। তাকে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে অপূর্ব। বন্দুকের সব কটা গুলি অপূর্বর বুকে লেগেছে। তার হাতেও বন্দুক। অনিকেতের দেওয়া সেই বন্দুক খানা, যা দিয়ে সে একসময় প্রত্যয়কে গুলি করেছিল, তবে আজ তার নিশানায় অনিকেত স্বয়ং। পরপর 3টে গুলি করে সে অনিকেতকে ঝাঁঝরা করে দিয়েছে। অপূর্ব কিয়ৎকালের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যয় বন্দুকখানা ঠিকই চিনে ফেলে। অপূর্ব ঠোঁট এলিয়ে হাসে, চিনেছ? আমিই ছিলাম। মাহেনুরকে বুকে জড়ানোর অপরাধে তোমার বুকে গুলি চালিয়ে অপরাধ করেছিলাম, পাপ করেছিলাম। সেই পাপ মোচন করতে আজকে তোমায় বাঁচিয়ে দিলাম। প্রত্যয় কোনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে।
অপূর্ব একটা ঢোক গিলে সদূরে পড়ে থাকা মাহিনুরের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে বলে দিও আজ থেকে ও মুক্ত। এই অপূর্ব আর কখনো ফিরবে না নিজের দাবি নিয়ে। ভালো রেখো। তারপর একবার মাহিনুরকে দেখে নিয়ে আস্তে ধীরে চোখ দুটো বুজে নেয়। অপূর্ব শ্বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। প্রত্যয় ব্যথাতুর নজরে দেখে নেয় তাকে। অনিকেত এখনো কাতরাচ্ছে। পিয়াস এরই মাঝে সেখানে উপস্থিত হয়, সঙ্গে পুলিশ ফোর্স। মোবাইলটা হাতের কাছে না থাকায় খবর পেতে দেরি করে ফেলেছে সে। সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনিকেত পথে মধ্যেই মারা যায়। মাহিনুর মাথায় খানিক আঘাত পেয়েছে। আর অপূর্ব, সে তো নিজের পাপ মোচন করতে গিয়ে পূর্বেই নিজের অস্তিত্বকে নিজেই নিঃশেষ করে দিয়েছে। মাঝে কেটে গিয়েছে প্রায় সপ্তাহ খানিক। মাহিনুর কিছুটা সুস্থ। মাথায় আঘাত পাওয়ার দরুন বেশ কিছু দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। বর্তমানে শারীরিকভাবে সে সুস্থ হলেও মানসিকভাবে প্রচণ্ড ভঙ্গুর সে। অপূর্ব ভাইয়ের মৃত্যুটা সে মানতে পারছে না। মনের কোথাও না কোথাও এই মৃত্যু তার বুকে দাগ কেটে গিয়েছে। সে অপূর্বর এই পরিণতির জন্য নিজেকেই দায়ী করে। থেকে থেকে প্রিয়তার বুকে কান্নায় আছড়ে পড়ে সে। প্রত্যয় তাকে দূর থেকে কেবল দেখে। মাহিনুর ও বার কয়েক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আজকাল প্রত্যয় পুনরায় নিজের ডাক্তারি পেশায় যুক্ত হয়েছে। সে রোজ একবার করে হাসপাতালে যায়। পারমিতার পাশে বসে মনের খানিকটা কথা তাকে জানিয়ে চলে আসে। আজও তেমনি একটা দিন। প্রত্যয় পারমিতার কেবিনে বসে। পারমিতা চোখ মেলে তাকায়। চোখের কণে পানি জমেছে। প্রত্যয় হাসে, ক্ষোভে হাসে। গলা ফাটিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে তার, তবে সে চেঁচায় না, ধীর কণ্ঠে বলে ওঠে, পিয়াস বা বাবা কেউ আসবে না। আমার মাও আসবে না, তার কেউ আপনাকে ক্ষমা করেনি, আমিও করিনি। মৃত্যুর আগ মুহূর্তেও আপনি ক্ষমা পাবেন না। এতগুলো মৃত্যু, এতগুলো নিঃস্বার্থ ভালোবাসার বিসর্জন শুধু আপনার জন্য হয়েছে। আপনি জানেন আমার মা এখন অ্যাসান ম্যানশনেই থাকে, রানীর মতো। বাবা মায়ের দূরত্ব কিছুটা কমেছে, হয়তো সবটাই কমে যাবে। মা সবটা ফিরে পেয়েছে, আমিও ফিরে পেয়েছি আমার ভালোবাসাকে। দিন শেষে হারল কে জানেন? আপনি। এত অর্থ আপনার কোনো কাজে লাগলো না, আপনার সন্তান আপনাকে দেখতে চায় না। পিয়াসকে যতটুকু জানি সে কখনোই আসবে না। আপনাকে আজীবন এভাবেই পড়ে থাকতে হবে, একা নিঃসঙ্গ হয়ে। প্রত্যয় উঠে দাঁড়ায়, খানিক হেসে বলে ওঠে, একদিন আপনার জন্যই আমার সবচেয়ে পছন্দের পেশা ছেড়েছিলাম, আজ আপনার জন্যই পুনরায় ফিরলাম। প্রত্যয় চলে যায়। পেছনে ফেলে যায় ক্রন্দনরত পারমিতাকে, যে নিঃশব্দে নিজেকে দুমড়ে মুছড়ে শেষ করে দিচ্ছে। সন্ধ্যার পর প্রত্যয় সবে বাড়ি ফিরেছে। ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করতেই পুনরায় বেল বেজে ওঠে। প্রত্যয় দরজা খুলতেই দেখতে পায় দরজায় শশী দাঁড়ানো। মাত্র কয়েকটা দিনেই সে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ, ফোলা ফোলা চোখ। প্রত্যয়কে তাকিয়ে থাকতে দেখে সে নিজে থেকেই বলে ওঠে, ভেতরে আসবো ভাইয়া? প্রত্যয় সরে দাঁড়ায়। শশী খানিকটা এগিয়ে এসে প্রত্যয়ের দিকে, তার দিকে এগিয়ে দেয় একটি বক্স। বক্সটা খুলতেই চোখে পড়ে একখানা সমুদ্র রঙের মারানো গ্লাস ব্যাঙ্গল আর একটা পেইন ড্রাইভ। শশী জোর গলায় বলে ওঠে, অপূর্ব ভাইয়ের রেখে যাওয়া শেষ উপহার মাহিনুরকে দিয়ে দেবেন। পেইনড্রাইভে আছে তার সকল স্বীকারোক্তি। আর ওকে বলে দেবেন ও যেন অপূর্ব ভাইকে ঘৃণা না করে। কথাটা বলেই সে হাঁটা ধরে উল্টো পথে। প্রত্যয় আটকায় তাকে, তুমি দিয়ে দাও। শশী কেঁদে দেয়, আমি ওর মুখ দেখতে চাই না। যদিও জানি এখানে ওর দোষ নেই, তবুও মনকে মানাতে পারছি, বারবার মনে হচ্ছে ওর জন্যই আমি মানুষটাকে হারালাম। শশী চোখের পানি মুছতেই মাহিনুর ডেকে উঠে দোতলা থেকে। শশীকে দেখে তার মুখ খানা আনন্দে জল জল করছে। তবক শশী সেদিকে তাকায় না। মাহিনুরের ডাক উপেক্ষা করে গটগটিয়ে বেরিয়ে যায়। মাহিনুর দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসে। পিছু নিতে গেলে প্রত্যয় তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। মাহিনুর কেঁদে দেয়, ও নিশ্চিত সবকিছুর জন্য আমাকেই দায়ী করছে। সত্যই সব দোষ আমার, তাই না?
আমার অপরাধের শাস্তি অপূর্ব ভাই পেল। আমি এই সবের জন্য দায়ী। প্রত্যয় তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। মোটেও না, কোনো কিছুর জন্যই তুমি দায়ী নও নূর। যা হয়েছে সব সৃষ্টিকর্তার ইচ্ছা। সময় হলে সব ঠিক হয়ে যাবে। তারপর সে সযত্নে ব্রেসলেট খানা তার হাতা পরিয়ে দেয় আর পেনড্রিভটা পকেটে লুকিয়ে ফেলে। সে চায় না মাহেনুর জানুক মাহেনুরের কাছে অপূর্ব একজন আগাগোড়া ভালো মানুষ। সে তেমনটাই থাক। যদি কখনো মাহেনুর অপূর্বর জন্য আফসোস করে, সে ওই আফসোস মেটানোর জন্য না হয় তাকে আরেকটু ভালোবাসবে, তবুও সে অপূর্বকে খারাপ হিসেবে উপস্থাপন করবে না। মাহেনুরের প্রয়োজন নেই ওইসব জানার। তারপর তার হাতে ব্রেসলেট খানা পরিয়ে দিতে দিতে বলে ওঠে, আমি এত উদার পুরুষ নই। হয়তো মাঝে মাঝে আমি হিংসায় জর্জরিত হয়ে তোমাকে এইটা খুলে ফেলতে বলবো, ভেঙে ফেলতে চাইবো, তুমি কিন্তু শুনবে না। ভালোবেসে কেউ কিছু দিলে তার যত্ন নিতে হয়। পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা এমন নিখাত ভালোবাসা পায়। মাহেনুর আগাগোড়া কিছুই বোঝে না, তবে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় সে মনে রাখবে। মাঝে কেটে গিয়েছে 6টি মাস। পরিস্থিতি সঙ্গে মাহেনুর বেশ স্বাভাবিক। যেই মানুষগুলো ভাবে ওকে ছাড়া মরে যাব, সেই মানুষগুলো ঠিকই একদিন ওকে ছাড়া বাঁচতে শিখে যায়। বেশ ভালোভাবেই বাঁচতে পারে। আজ দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যয় মাহেনুরের বিবাহের দিন। তেমন হই হই অনুষ্ঠান না হলেও ঘরোয়া সিমসাম আয়োজন। আর বিয়ের সবটা দায়িত্ব নিয়ে করেছে অনামিকা পারভীন। এবার সে মাহেনুরের ফুপু নয়, হিংসায় জ্বলতে থাকা কোনো বোন নয়, বরং এখন সে একজন মা যে কিনা ছোট থেকে মাহেনুরকে বড় করেছে। তবে সমস্যা বাদে বিবাহের সময় কাজী যতবারই তাকে কবুল বলতে বলছে, সে উচ্চস্বরে কেঁদে উঠছে। প্রায় ঘণ্টাখানিক চেষ্টার পর মাহেনুর কবুল জানিয়ে প্রত্যয় বড়ই বিরক্ত। মাহেনুরের বেলায় 1 ঘন্টা লাগলেও প্রত্যয়ের বেলায় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। শশী দূরে দাঁড়িয়ে কেবল সবটাই অবলোকন করে গিয়েছে, কাছে যায়নি। থেকে থেকে ঠোঁটে কোণে হাসিও ফুটে উঠেছে। আবার কখনো আফসোসের নিঃশ্বাস ফেলেছে। শশী হেসে ঘরে চলে যায়। ব্যাগ প্যাক করতে হবে, সে একটা চাকরি পেয়েছে। টিচিং প্রফেশন, পোস্টিং কক্সবাজারের একটা এরিয়া, সমুদ্রের কাছাকাছি। শশী সেখানেই যাবে। বাকি জীবন সেখানে অপূর্ব ভাইকে মনে করে কাটিয়ে দেবে। অপূর্ব ভাই বলে গিয়েছিল, হয় ভালোবাসার মানুষকে পাওয়া উচিত, নয়তো তার স্মৃতি আঁকড়ে একাই বাঁচা উচিত। জীবনে দ্বিতীয় প্রেম বলতে কিছুই থাকা উচিত নয়। অবশেষে কন্যা বিদায়ের পালা। অনামিকা পারভীন এখানে মায়ের দায়িত্বই পালন করেছে। মাহেনুর এবারও কাঁদে। প্রত্যয় বড় বড় চোখ করে তার কান্না দেখছে। মাহেনুর কিছুটা হক চকিয়ে যায়। প্রত্যয় মাহেনুরের চোখে পানি মুছিয়ে দিয়ে ফিস ফিস করে বলে ওঠে, যত খুশি কেঁদে নাও, এটাই শেষ, আর কাঁদতে দেব না। মাহেনুর থামে, চোখে পাতা ঝাপটে উড় করে। কে বলেছে আমি দুঃখে কাঁদছি? কখনো কখনো অতিরিক্ত সুখ দুঃখের চেয়েও বেশি কাঁদায়। প্রত্যয় তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর থেকে হাসবে সুখেও হাসবে, দুঃখ আমি পেতেই দেব না। পিয়াস খকখকিয়ে উঠে, আমিও কিন্তু এখানেই আছি। মাহেনুর অপ্রস্তুত হয়, তবে প্রত্যয় তাকে ছেড়ে দেয় না, বরং ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকালে তোর চোখ তুলে নেব আমি। পিয়াসের ইনোসেন্ট মার্কা ওর বয়েই গিয়েছে আমার পেছনে তাকাতে। প্লিজ ক্যারি অন। মাহেনুর মুচকি হাসির সঙ্গে প্রত্যয় তাদের জীবনের নতুন অধ্যায় আজ থেকে শুরু হতে চলল। প্রত্যয় এত আনন্দের মাঝেও একটা দীর্ঘ শ্বাস ফেলে। তাদের এই পরিণয় মোটেও সহজ ছিল না। শত বাধা আর বিসর্জন, কারো ভাগ্যের নির্মম পরিহাস, তো কারো নিঃস্বার্থ ত্যাগ, সব মিলিয়ে আজকের এই দিন। দিন শেষে সে শুধু এতটুকুই চায়, বাকি জীবন সবাইকে ভালো রেখে তারা নিজেরাও ভালো থাকতে চায়। প্রত্যয় মাহেনুরের হাতের দিকে তাকায়, হাতে এখনো জল করছে সেই সমুদ্র রাঙা ব্রেসলেট খানা। সে মুচকি হেসে বাহিরে তাকায়। মাহেনুরকে শক্ত করে বুকের সাথে লেপ্টে নেয়, লটাতে চুমু একে দেয়। মাহেনুর চুপচাপ চোখ বন্ধ করে তার শরীরে ওম নিচ্ছে। ভবিষ্যৎ সে জানে না, তবে সে শুধু জানে তার ভালোবাসা শত বাধা আসলেও হেরে যাবে না।
চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে তারা দুজনই নিজেদের প্রস্তুত করতে থাকে ভবিষ্যতের জন্য।